Okay. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেনেসিস আউটলেয়ার। আজকে আমরা সবাই জয়েন করেছি। আমাদের সাথে আছেন আমাদের সবার পরিচিত মেন্টর এবং আমাদের মেন্টরদের মেন্টর নওশিন সাইর আপু। আসসালামু আলাইকুম। আর আমাদের সাথে আছেন আমাদের ফ্রেশলি কমপ্লিটেড MRCS পার্ট বি, ফ্রেশলি মেম্বার অফ RCS ডক্টর জাহিদ আতিক ভাইয়া আছেন। আজকে আমরা ভাইয়া পাস করেছেন জাস্ট হচ্ছে 3 দিন হলো। আমরা ভাইয়ার পাস সেলিব্রেট করবো, একই সাথে হচ্ছে ভাইয়ার কাছে কিছু টিপস এন্ড ট্রিক্স MRCS পার্ট বি এবং সাথে থাকবে আমাদের হচ্ছে এক্সাম হল এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি আমরা যারা এখনো পরীক্ষা দেইনি, আমরা যারা জানতে চাই যে পরীক্ষার হলের এক্সপিরিয়েন্স, অনেকের কাছে অনেক কিছু শুনি যে অ্যাকচুয়াল এনভায়রনমেন্টটা কি এক্সাম হলের, MRCS পার্ট বি এক্সাম হল এনভায়রনমেন্ট সম্পর্কে জানবো। তো আমার সাথে প্রথমেই হচ্ছে জাহিদ আতিক ভাই কথা বলবেন আমাদের সাথে। জাহিদ আতিক ভাই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ ক্যাজুয়ালটি, দা মোস্ট বিজি ওয়ার্ড, ক্যাজুয়ালটি ব্লক 2 তে আছেন। ভাইয়ার কাছে এখন আমরা শুনবো ভাইয়ার এক্সাম হল এক্সপিরিয়েন্স এবং ভাইয়ার যে প্রিপারেশন, যে এত বিজি একটা ওয়ার্ডের IMO থাকা সত্ত্বেও ভাইয়া কিভাবে প্রিপারেশন নিলেন এই সময়টার মধ্যে, ভাইয়া কিভাবে তার টাইম মেনটেন করলেন, এবং একই সাথে আমরা কিছু টিপস এন্ড ট্রিক্সও ভাইয়ের কাছে আশা করি ভাইয়া আমাদেরকে কিছু টিপস এন্ড ট্রিক্সও জানাবেন। ভাই আমাকে শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম। জি জি, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিবডি। আমি ডক্টর জায়েদ, আমি মেডিকেল অফিসার হিসেবে ক্যাজুয়ালিটি ব্লক 2 তে আছি। এবং এই গত সেপ্টেম্বরে আমি কুয়ালালামপুর স্টেশনে রয়্যাল কলেজ অফ ইংল্যান্ড এর আন্ডারে MRCS পার্ট বি ক্লিয়ার করি। আমি খুবই অল্প সময়ের মধ্যে একটা ছোট স্লাইড প্রিপারেশন করেছি, এবং এটা নিয়ে আমি আশা করি আহ, আমরা সবাই মিলে আলোচনা করলে একটা ভালো রেজাল্ট আমরা এখান থেকে পাবো। আমি কিভাবে প্রিপারেশন নিয়েছি, কিভাবে পরীক্ষা দিয়েছি, এবং পরীক্ষার হল রিলেটেড কিছু ডেটা বা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের উপকার হবে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু যদি কাইন্ডলি বলেন। হ্যালো? ভাইয়া জি, স্ক্রিন দেখা যাচ্ছে আপনার? হ্যাঁ, জি জি দেখা যাচ্ছিল, এখন আবার আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক এখন আছে। দেখতে পাচ্ছি। ওকে, আসলে MRCS পার্ট বি পরীক্ষায় পার্টে পাস করার পরে আমার ধারণা যত দ্রুত সম্ভব আমাদের আসলে পার্ট বিটা পার্সিউ করে ফেলা উচিত। কারণ পার্টের অনেক নলেজই পার্ট বি পরীক্ষা দেওয়ার সময় আমাদের কাজে লাগে। যত দেরি করব আমরা তত আসলে এই নলেজটা আসলে আমাদের ফেড হয়ে যাবে, এই জন্য পরীক্ষা দেওয়াটা আরো কষ্টকর হবে। তো আমার মনে হয় যে পার্ট এ দেওয়ার পরে দ্রুততম সময়ের মধ্যেই পার্ট বিটা আসলে দিয়ে ফেলা ভালো। এটার জন্য প্রিপারেশন টাইম আসলে এক একজন মানুষের জন্য এক এক রকম, পার্সোনালাইজ একটা ব্যাপার। কিন্তু আহ, আমার আমি আমার ক্ষেত্রে যদি বলতে চাই, আমি চাকরির ভিতরেই 4 to 6, অ্যারাউন্ড 4.5 মান্থস মতো আহ, পড়াশোনা করেছি, এবং আল্লাহর মতো এটাতেই কমপ্লিট করতে পেরেছি। তবে যার যার যেরকম সময় লাগে ওই সময় অনুযায়ী আসলে প্রিপারেশনটা নেওয়া উচিত। স্টাডি ম্যাটেরিয়ালস আমি সালানোট ফলো করেছি, এবং রিসেন্টলি আপনারা খেয়াল করবেন যারা MRCS পার্ট বি বিভিন্ন গ্রুপে যুক্ত আছেন, খেয়াল করবেন যে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ হচ্ছে। আগের কমন কোয়েশ্চেন গুলা, এগুলা ইদানিং আমরা দেখতেছি যে না, এগুলা না এসে অন্যান্য কিছু কোয়েশ্চেন আসতেছে, নতুন নতুন যেগুলা কোয়েশ্চেন, এগুলোর জন্য রিকলসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে সালানোটস এর সাথে সাথে রিকলস, এই দুটো জিনিস পড়লেই মোটামুটি সব সিলেবাসটা কভার করবে, এবং এক্সাম হলে যে কোয়েশ্চেন গুলো এগুলো আপনারা উত্তর করতে পারবেন। 3 নাম্বার যে জিনিসটা আমি লিখেছি, দেখেন, পার্সোনাল নোটস টেকেন ওয়াইল রিডিং দ্য ফার্স্ট টাইম। প্রত্যেকটা স্টেশন পড়ার সময় কিছু কিছু, আমি প্রত্যেকটা স্টেশনকে 3টা ভাগে ভাগ করি, বিশেষ করে নলেজ স্টেশন গুলা। কিছু কিছু কোয়েশ্চেন আপনাদের MBBS এর রেসিডুয়াল নলেজ, বা আগে যদি কোনো এন্ট্রান্স এক্সাম দিয়ে থাকেন সেটা রেসিডুয়াল নলেজ থেকে আপনার কমন করবে, এগুলো হচ্ছে গ্রিন কোয়েশ্চেন্স। এগুলো আপনার না পড়লেও, এর পরবর্তী রিভাইজ করার সময় না পড়লেও চলবে। এই কোয়েশ্চেন হচ্ছে গ্রিন কোয়েশ্চেন্স। কিছু কিছু আছে ইয়েলো কোয়েশ্চেন্স, যেগুলা হ্যাঁ আমি পারি, একবার দেখলে হয়তো বা পারবো, একবার হয়তো আমার দেখতে হবে আরো। আর কিছু কিছু কোয়েশ্চেন আছে রেড, যেগুলো ইউনিক দা MRCS পার্ট বি এক্সাম। কোয়েশ্চেন গুলো রিপিটেডলি আসে, এবং আমাদের হয়তো বা আগের কোনো পরীক্ষাতে এরকম কোয়েশ্চেন আমরা পাইনি, কমন পড়েনি, নতুন কোয়েশ্চেন, এগুলো হচ্ছে রেড।
তো পড়ার সময় নলেজ সেশনস গুলো পড়ার সময় স্পেশালি এই প্রত্যেকটা কোয়েশ্চেন যদি আমরা মার্ক করে রাখতে পারি যে এটা আমার রেড কোয়েশ্চেন, স্পেশালি রেড কোয়েশ্চেন্স গুলা, যে পরবর্তীতে যখন আমি আবার এই স্টেশনটা পড়বো তখন এই রেড কোয়েশ্চেন গুলোকে স্পেশাল অ্যাটেনশন দিয়ে আমি পড়বো। এটা তো দুইটা উপকার হবে। এক হচ্ছে আমি জানবো আমার কি পড়তে হবে, এবং দুই, সেকেন্ড বা থার্ড টাইম যখন আমি রিভাইজ করতে যাব এই আমার নলেজ স্টেশনস গুলো স্পেশালি, তখন অনেক কম সময়ের মধ্যে আমি এটা রিভাইজ করতে পারবো। অ্যান্ড ইট কামস ভেরি হ্যান্ডি। এই লাস্ট যে 3 দিন থাকে পরীক্ষার আগের 3 দিন, এই 3 দিনে পুরোটা রিভাইজ করা ইজ ভেরি ডিফিকাল্ট জব। তো আমরা যদি এরকম করে আগাই পড়ি, এই ম্যাটেরিয়াল গুলো যদি নোট করে রাখি, তাহলে আমার মনে হয় যে লাস্ট 3 দিনটা খুবই সুন্দরভাবে আমরা ইউটিলাইজ করতে পারবো। সবাই জানেন মোটামুটি পরীক্ষার আহ, দুইটা অ্যাসপেক্টে পরীক্ষা হয়, নলেজ এবং স্কিলস। আমি স্কিলস নিয়ে ফার্স্টে বলি। স্কিলসেই আমাদের আসলে মেইন ভয়, এবং বেশিরভাগ আমরা খেয়াল করতেছি যে স্কিলসেই স্টুডেন্টরা আসলে আপনি তো আমার পারফর্ম করতে পারছে না। স্কিলের ব্যাপারটা হচ্ছে এই সবগুলো স্কিলই মোটামুটি একটা ফরম্যাট সাজিয়ে নিতে হয়, নেওয়া উচিত। আমি পার্সোনালি এভাবেই করেছি, যেই ফরম্যাটটা আমার প্রত্যেকটা স্কিলের জন্য কমন। সাপোজ আমি একটা এক্সামিনেশন স্টেশনের কথা বলি, আমার আনকনজান্ট এক্সামিন করতে হবে। তো এটার ওদের একটা মেমোনিক আছে, ওয়াইপার, সেরকম সেটাই আসলে আমরা ফলো করি বেশিরভাগ। তো আমার ফরম্যাট ছিল এরকম, প্রত্যেকটা এক্সামিনেশন স্টেশনে আমি গিয়ে এরকম বললাম, পরিচয় দিতাম, হ্যালো আমি ডক্টর জায়েদ, ওয়ান অফ দ্য সার্জিক্যাল ডক্টরস, ক্যান আই কনফার্ম ইউর নেম অ্যান্ড এজ প্লিজ। ওরা ওখান থেকে রিপ্লাই আসতো, জন, 32 years old. তখন বলতে, নাইস টু মিট ইউ মিস্টার জন, সো টুডে আই হ্যাভ বিন আস্কড টু এক্সামিন ইউর অ্যাঙ্কল চার্ট, আর ইউ ওকে উইথ দ্যাট? ওরা কনসেন্ট দিবে, ইয়েস আই এম ওকে উইথ দ্যাট। তারপরে এক্সামিনেশনের প্রসিডিউরটা একটু বলতে হয়, যে examination will include looking, filling, and doing some special movements. Are you okay with that? And there will be a chaperone present. গেল। এরপরে আসেন কি বলে এক্সপোজারের ব্যাপারটা। এক্সপোজারের জন্য বলতে আমি এভাবে সাজিয়েছিলাম যে টু টেক আ বেটার লুক, আই নিড টু রিমুভ ইউর ক্লথ আপ টু ইউর মিড কালার, ইউ ওকে উইথ দ্যাট? তখন কনসেন্ট দিল, আমরা ওকে, লেটস রিভিউ। এরকম করে শুরু করতে পারি। এরকম একটা পার্সোনালাইজড ফরম্যাট যদি আপনারা বানিয়ে নেন, এবং প্রত্যেকটা সেশন প্র্যাকটিস করার সময় যতবারই আপনি প্র্যাকটিস করবেন, এটা একটা বানানো আছে দেখে আপনি যেটা স্কিপ করে যাবেন, নট দ্যাট। এটা বানানো আছে, প্রত্যেকটা সেশন প্র্যাকটিস করার সময় আপনি এইটা সহ প্র্যাকটিস করে গেলে আমার মনে হয় এটা আপনার এবার আত্মস্থ হয়ে যাবে, এবং এক্সাম টাইমে আপনি কোনো হেজিটেশন ছাড়া এই জিনিসগুলা বলতে পারবেন। আসলে এক্সাম টাইমে স্ট্রেসের কারণে অনেক সময় আমরা খুবই ছোট ছোট জিনিসগুলো মিস করে যায়। এই জন্য এগুলো একটা রিফ্লেক্সের মতো যদি হয়ে যায় আমাদের, তাহলে আসলে এগুলা মিস হওয়ার চান্সেস খুবই কম হবে। আর এক্সাম স্কিলের মধ্যে আছে এক্সামিনেশন, হিস্ট্রি টেকিং, আর কমিউনিকেশন, আর প্রসিডিউর। এগুলোর জন্য সবাই একই কথাই বলবে, আমারও মনে হয় আপনারা এগ্রি করবেন যে প্র্যাকটিস ইজ দ্য বেস্ট ওয়ে টু এইজ দ্য স্কিলস স্টেশনস। আপনি যত প্র্যাকটিস করবেন, 5 বার, 10 বার, 15 বার, তত আপনি আরো ফাইন টিউনড হবেন, এবং পরীক্ষা হলে তত ভুল করার চান্সেস কম হবে বলে আমার মনে হয়। আহ আসলে দেখেন, পরীক্ষার হলে ছোট স্ট্রেসের কারণে, স্ট্রেস রেসপন্সের কারণে আমরা অনেক ছোট 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 জিনিস, যেগুলা নর্মাল টাইমে আমরা কোনো সময় ভুল করতাম না, সেগুলো হয়তো ভুল করে যাই। এই জন্য আসলে স্কিল জিনিসটা এমন ভাবে ডেভেলপ করতে হবে, এমন করে প্র্যাকটিস আমাদের করতে হবে, যাতে করে একবারে কোনো রকম যতই আমরা স্ট্রেস থাকি না কেন, একটা পোর পারফরমেন্স আমাদের যেন আমরা ডেলিভারি করতে পারি, যে না এতটুকু আমরা পাশের জন্য এতটুকু পারফর্ম করতে পারি, এতটুকু আমি করে আসছি। আর স্কিল প্র্যাকটিসের সময় পার্টনারের ভূমিকা আসলে খুবই বেশি। যদি আপনার 2 জন বা 3 জন বা 4 জনেরও গ্রুপ হন, আমার মনে হয় যতবার স্কিল আপনি দেখবেন, এবং যতবার আরেকজনের করা ভুল নিয়ে আলোচনা করবেন, যে উনি পার্টনার এক্সামিনেশনের সময় এই ভুলটা করছে, গ্রস মিস্টেক, এটা করা যাবে না, তত এইগুলো আপনার মাথায় ততবার হ্যামারিং হবে, এবং আমার মনে হয় আপনি সেই ভুলটা তত কম করবেন। এখন পার্টনারের ব্যাপারটা হচ্ছে, অনেক সময় অনেকে বলেন যে পার্টনার বেশি হলে পড়াশোনাতে অসুবিধা হয়। আমার মতে নলেজ পার্টটা পার্টনার ছাড়া হয়তো আপনি প্র্যাকটিস করতে পারবেন, বাট স্কিলের জন্য পার্টনার হলে খুবই ভালো। এবং সবচেয়ে ভালো হয় যদি আপনার পাস করা কেউ, MRCS কমপ্লিট করা কেউ আপনাদের এই সেশনটা বা এক্সামিনেশনের পিরিয়ডটা রিভিউ করতে করে আর কি। তাহলে আপনাদের যে ভুলগুলো আপনারা অথবা নোটিস করতেছেন না, উনি নোটিস করবেন হয়তোবা, এটা হলে খুব ভালো। এরপর আসেন প্র্যাকটিস এভরি টাইম টু সে দ্য ফাইন্ডিংস। এক্সামিনেশনের স্টেশনটা আসলে 10 মিনিটের মধ্যে 1 মিনিট আমরা কোয়েশ্চেন করি, 6 মিনিট হচ্ছে আমরা এক্সামিন করি,
ফাইন্ডিং বলতে হয়, এন্ড লাস্টে 3 মিনিট হচ্ছে কোয়েশ্চেন আনসার করে। তো আমরা ব্যাপারটা হয় কি, আমরা প্রত্যেকবার এক্সামিনেশন করতে 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 আমরা ফাইন্ডিংটা বলা প্র্যাকটিসটা আসলে আর করি না, উইচ ইজ ভেরি 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 ভাইটাল ইন কেস অফ দ্য এক্সাম। কারণ আপনার ইমপ্রেশনটা কোয়েশ্চেন আনসারের আগে আপনি মেন্টরের সাথে কোনো, আপনার যে এক্সামিনার তার সাথে কোনো কথা নেই। আপনি যাবেন, কোয়েশ্চেন পড়ে যাবেন, পেশেন্ট দেখবেন, পেশেন্টকে এক্সামিন করবেন। আপনার এক্সামিনারের সাথে ইন্টারাকশনটা শুরুই হবে হচ্ছে ফাইন্ডিং বলার দিয়ে। তো এটা যদি সুন্দর করে বলতে পারেন, ভালো করে বলতে পারেন, আই থিঙ্ক ইট মেক্স এ গুড ইমপ্রেশন, যেটা কোয়েশ্চেন অ্যান্সারে আপনাকে একটু হেল্প করবে। আর এটাও আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কোয়েশ্চেন এন্ড আনসার, যেটা আমরা মিস করে যাই এক্সামিনেশন করার প্র্যাকটিসের মধ্যে, যে প্রত্যেকটা এক্সামিনেশন করার পরে কিছু কিছু ক্রস কোয়েশ্চেন্স আছে যেগুলো আমাদের আহ, যে রিসোর্সেস, যেমন সালানো, এই সালানো কিছু কথাই যদি বলি, এই সালানোটার প্রত্যেকটা এক্সামিনেশনের পরে কোয়েশ্চেন এন্ড আনসার আছে। এই কোয়েশ্চেন আনসার গুলো হুবহু জানতে হবে ফাইন্ডিং সহ। কি বেসিক্যালি বেশিরভাগ কোয়েশ্চেনই হয় কি ইনভেস্টিগেশন করব, কি কি ট্রিটমেন্ট আছে, কি কি কমপ্লিকেশনস, মোটামুটি এই এইগুলোর মধ্যে কোয়েশ্চেন গুলো ঘুরে। তো এক্সামিনেশন পার্টটা যেমন একটা ভালো মার্ক ক্যারি করে, এই কোয়েশ্চেন অ্যান্সারও কিন্তু 4 কিংবা 6 মার্কস এরকম ক্যারি করে। এই জিনিসটা আমরা অনেকে মিস করে যাই, ভাবি যে আচ্ছা এক্সামিনেশন ভালো করে পড়ে বোধহয় সময় চলে যাবে, কিন্তু আসলে এটা না। 6 মিনিট পরে বেল পড়ে যায়, বেল পড়ে যাওয়ার পরে আপনাকে এক্সামিনারকে ফেস করতে হবে এবং কোয়েশ্চেন অ্যান্সার গুলো ওনার কোয়েশ্চেন করবেন, আপনাকে অ্যান্সার দিতে হবে। তো এই ছোট্ট জায়গাটা স্কিপ করার কোনো সুযোগ নেই, এবং আমার মনে হয় এই জিনিসটা আমরা অনেকেই বাদ দিয়ে যাই, যে আসলে স্কিল বলার পরে এই যে ক্রস কোয়েশ্চেন গুলো হয়, এগুলো আমরা ভালো করে খেয়াল করতে পারি না। এটা একটা ইম্পর্টেন্ট। আর নলেজের জন্য যেটা ইম্পর্টেন্ট হবে, নলেজটা আমরা যেই বই আমরা দেখাবো, বই রিসোর্সেস গুলা, ওই কোয়েশ্চেন গুলাই আপনাকে করা হবে। আমার কাছে মনে হয় কি ইজ টু স্টাডি এগেন অ্যান্ড এগেন। একই জিনিস যদি আপনি 4 বার পড়েন, 5 বার পড়েন, 3 বার পড়েন, যত বেশিবার পড়বেন আপনার মাথায় ওইটা তত ভালোভাবে ঢুকে যাবে, এবং তত ভালোভাবে আপনি পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবেন। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্সই আপনার জানা থাকবে পরীক্ষার হলে। যদি নার্ভাস না হন, কনফিডেন্ট থাকেন, আমার মনে হয় উত্তর করতে পারবেন ইজিলি। আর আমরা সব আগের এক্সামিনেশন স্কিলের সময় যেটা বললাম, এই সমস্যাটা তো নলেজের ক্ষেত্রে হয়। আমরা প্যানিক করতে থাকি, মনে কর পরীক্ষার একটা টেনশন থাকে, অনেক জানা জিনিস আমরা পারি না, মানে ভুল করে আসি বা বলতে পারি না। ওই এক্সামের টাইমে বের হয়ে মনে পড়ে, ও এটা তো ইজি ছিল, আমরা বলতে পারতাম। এই জিনিসটা মানে যতবার আমরা প্র্যাকটিস করবো, এই জিনিসটা হার ততই কমে আসবে। নলেজের মধ্যে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা মিস করে দিই, আমরা বিশেষ করে এটা আসলে এরকম ভাবে পড়ি না, পিকচার্স গুলা, পিক্টোগ্রাম, অনেক 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 পিকচার্স আছে, এবং প্রত্যেকটা পিকচার থেকেই কোয়েশ্চেন আসতে পারে। বিশেষ করে এক্সারসাইজ করা উচিত হেডমেকের কোয়েশ্চেন গুলো। অনেক পিকচার্স আছে যেগুলো আমাদের এমবিবিএস এর সময় আমাদের হয়তো লাগেনি, বা আমরা ওরকম করে খেয়াল করিনি, এন্ট্রান্স এর সময় হয়তো আমাদের ওরকম করে পড়া হয়নি, কিন্তু এই কোয়েশ্চেন গুলো এমআরসিএস পার্ট দিয়ে আজকে এক্সামের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। ইমেজ কোনোটাই, কোনো ইমেজই আসলে বাদ দেওয়ার মতো না। সেরেব্রাল অ্যানজিওগ্রাম থেকে শুরু করে মাসেল, সরি, বোনস, অরিজিনাল নেকের মাসেল গুলা খুবই 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 ইম্পর্টেন্ট, এবং এখান থেকে রিপিটেডলি কোয়েশ্চেন আসতেছে। এই নাও এখন এই ইদানিং এর পরীক্ষা আরো বেশি বেশি আসতেছে, সো এগুলা খুবই খুবই ভালো করে এক্সারসাইজ দিয়ে করতে হবে। আর অনেকগুলা আইডেন্টিফাইং স্ট্রাকচার্স থাকে, তো এগুলোর মধ্যে বিশেষ করে যদি রেড ডট গুলো যদি আমরা পড়ি, তাতেই আমি এক্সকিউজ তাতেই আমরা আসলে পরীক্ষা ইনশাল্লাহ ক্লিয়ার করতে পারবো। গেল। আর স্কিল আর নলেজের দুটার জন্য রিকলস খুব ইম্পর্টেন্ট, রিসেন্ট রিকলস। যে কোনো সোর্স থেকে হোক, আপনারা যে গ্রুপে আছেন ওখান থেকে হোক, জেনেসিস থেকে হোক, যে কোনো সোর্স থেকে আপনাদের রিকলস গুলো কালেক্ট করতে হবে, অ্যাটলিস্ট ফর এই গত 1 বছর রিকলস সবগুলো সেশন আপনাকে দেখে যাইতেই হবে। পরীক্ষা হলে গিয়ে যদি দেখেন যে না, আমি যে সেশনটা মাত্রই দেখে আসছি ওটা আমার কমন পড়ছে, তাহলে আপনি আপনার কনফিডেন্স অনেক বুস্টেড আপ হবে, এবং আপনি অ্যাকর্ডিংলি খুবই সুন্দরভাবে অ্যান্সার করতে পারবেন বলে আমি মনে করি। মোটামুটি স্কিল এন্ড নলেজের ক্ষেত্রে ছোট ছোট করে যদি বলতে চাই, এটাই মোটামুটি আসলে বলার আছে। আমি শুনতে পাচ্ছি সব এই পর্যন্ত, কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? জি ভাইয়া, একটা কোশ্চেন ছিল। জি জি, প্লিজ প্লিজ। আচ্ছা, আমরা যে রিকল গুলা পড়বো, এগুলা কি আমরা যে কলেজের আন্ডারে পরীক্ষা দিব শুধু ওই কলেজের গুলা, নাকি 4টা কলেজেরই পড়তে হয়? এই 4টা কলেজেরটা পড়ে গেলেই আপনার কমন পড়ার চান্সেস, যত বেশি পড়ে যাবেন তত কমন পড়ার চান্সেস বাড়বে। হ্যাঁ, রিকলস আচ্ছা। আসলে পরীক্ষা কিন্তু কোয়েশ্চেন 4টা কলেজে যে খুব বেশি ডিফারেন্ট হয় তা কিন্তু, মোরাললেস সেম কোয়েশ্চেনটাই 4টা কলেজেই মোটামুটি আসে, খুব অনেক বেশি কোনো চেঞ্জ নেই। সো 4টা পড়ে গেলেই আমার মনে হয় আপনার জন্য ভালো হবে আর কি।
থ্যাংক ইউ ভাই। প্রসিড করি তাহলে। এক্সামের কথা একটু বললাম। এক্সামের আসলে এটা আমি আগে বলতে চেয়েছিলাম, কোনো স্লাইড চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে এক্সামের আগে আমাদের ভিসাস এন্ড এক্সপেন্সেস নিয়ে একটু আইডিয়া থাকা উচিত। আমি মালয়েশিয়া সেন্টারে পরীক্ষা দিই আর কি। মালয়েশিয়ার কথাই বলি। মালয়েশিয়া পরীক্ষা দিতে চাইলে আপনাকে ভিসা করতে সময় লাগে 3 to 5 ওয়ার্কিং ডেজ, যার জন্য 5,500-6,000 টাকা যদি আপনি নিজে অ্যাপ্লাই করেন। আর যদি কোনো ট্রাভেল এজেন্সিকে দিয়ে অ্যাপ্লাই করেন, বোধহয় 800 থেকে 1,000 টাকা ওরা ফি নেয়। আমার কাছে মনে হয় যে ভিসার এই কাজগুলো পরীক্ষার ইমিডিয়েট 1 মাস আগে না করে একটু আগে যদি করেন ওটা বেটার আপনার জন্য। কারণ ওই লাস্টে সময়টা পড়ার প্রতি যদি যত বেশি মনোযোগ দিবেন, তত আপনার প্রিপারেশন আরো ভালো হবে। সো এই সবগুলো এজেন্সিকে দিয়ে যদি করা ফেলতে পারেন তাহলে বেটার। এন্ড পেপারস অলরেডি অবশ্যই 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 আগে থেকে রেডি করে রাখবেন। অ্যাটলিস্ট পরীক্ষার 2 মাস আগে থেকে পেপার গুলো সব রেডি রাখবেন। শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্টটা রিসেন্ট লাগে, এছাড়া সব আগে পেপার গুলো দিয়ে হয়। এই পেপার গুলো নিয়ে যেন পরীক্ষা আগে আপনার দৌড়াদৌড়ি না করতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। আর বুকিং এর কথা বলি, MRCS পারবি বুকিং এর খরচ বোধহয় একটু বেড়েছে, এখন 1,100 পাউন্ড করে, যেটা বাংলাদেশি টাকা অলমোস্ট 1,75,000 টাকা মতো। পেমেন্ট নিয়েও ঝামেলা হয়। আমার সাজেশন অনুযায়ী যদি পারেন, যারা বিদেশে থাকে, যাদের বিদেশে পরিচিত আছে, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আছে, ওনাদেরকে দিয়ে পেমেন্ট করাতে পারলে সবচেয়ে ভালো। কারণ বাংলাদেশের কার্ডগুলো খুবই প্রবলেমেটিক এবং এই সেন্টারটাও আপনারা খেয়াল করবেন জানেন। পার্ট বি এর পরীক্ষার এক্সামিনে অনেক বাড়ছে, এখন আমরা খুবই অল্প সময়ের জন্য উইন্ডোটা খোলা পাই। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলি, আমি পূবালী ব্যাংকের কার্ড দিয়ে এক্সাম বুক করতে চেয়েছিলাম। 1 লাখ টাকার বেশি পেমেন্ট করতে হইলে ওদের স্পেশাল কোনো একটা পারমিশন নিতে হয়, উইচ আই অ্যাপ্লাইড ফর, কিন্তু কোনো কারণে এটা আমি নিতে পারিনি। এবং পেমেন্টের সময় খুবই একটা স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে দিয়ে আমার যেতে হয়েছে, কারণ পেমেন্ট হচ্ছিল না। এবং পরের দিন সকালে একদিন আমার ওয়েট করতে হয় এবং তারপরের দিন সকালে আমি পেমেন্ট করতে পারি। আমার বড় ভাই থাকে, ওনার থ্রুতে পেমেন্ট করি। সো পেমেন্টের ব্যাপারটা অনেক এজেন্সি আছে বোধহয় পেমেন্ট করে দেয়। আমি প্ল্যাটফর্মে পোস্ট দেখছিলাম যে ভাইয়া বলতেছেন যে পেমেন্ট করে দেন। আপনারা ঝামেলা ছাড়া পেমেন্টের জন্য রেডি থাকবেন, উইন্ডো খুললে যাতে তাড়াতাড়ি পেমেন্ট হয়ে যাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর মালয়েশিয়ার ফ্লাইট ফেয়ার হচ্ছে 45,000 থেকে 50,000 টাকার মধ্যে, ডিপেন্ডস আপন আপনি কখন বুক করতেছেন। পরীক্ষার ঠিক 1 মাস আগে রয়্যাল কলেজ থেকে আপনাকে একটা মেইল দিবে, মেইল দিয়ে বলবে যে আপনার পরীক্ষার এক্সাক্ট ডেট হবে। তো আমি মনে করি যে পরীক্ষার অ্যাটলিস্ট 3 দিন থেকে 4 দিন আগে যাওয়া উচিত, কারণ অনেকে জেট ল্যাগ হন, অনেকে ট্রাভেল করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। সো ওখানে গিয়ে 3 থেকে 4 দিন যদি সময় আপনি হাতে রাখেন, ওই মালয়েশিয়ার ওই ওয়েদারের সাথে আপনি একটু ইউজ টু হবেন। এবং যদি আল্লাহ না করে কোনো কারণে সিক হন, সেটাও আপনি রিকভারি করার একটা টাইম পাওয়া যাবে। অ্যাটলিস্ট 3 to 4 days ভালো সময় নিতে পারলে ভালো। মালয়েশিয়ার ফ্লাইট হচ্ছে ধরেন 6 ঘন্টা, অ্যারাউন্ড 6 আওয়ার্স লাগে। আর মালয়েশিয়ার ওয়েদার বলতে হয় বাংলাদেশের মতোই ওয়েদার। ওয়েদার এনজয় করবেন, কিন্তু ওই যে অনেকে জেট ল্যাগের কারণে হয়তো অনেক অসুবিধা এই। আর হোটেল হোটেলে থাকতে পারেন, এয়ারবিএনবি তে থাকতে পারেন। আমি পার্সোনালি বলবো এমন একটা জায়গা চুজ করবেন যেটাতে আপনার রুম সার্ভিস বা ফুডের জন্য এক্সট্রা কোনো এফোর্ট দিতে না হয়, স্পেশালি পরীক্ষার আগের দিনগুলোতে। অনেক এয়ারবিএনবি-তে সার্ভিস ইনক্লুডেড থাকে, অনেক এয়ারবিএনবি-তে সার্ভিস ইনক্লুডেড থাকে না। আপনার নিজের কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে ফুড এর এগুলো নিজেদের করতে হয়। খুবই পরীক্ষার আগে এই জিনিসগুলো খুবই হ্যাসেল মনে হয়। আমার মনে হয় এই জন্য আমি পরীক্ষার আগে হোটেলে ছিলাম এবং এবার সিটি সেন্টারে, যেটা থেকে সবকিছু অ্যাক্সেসিবল, এরকম একটা লোকেশন চুজ করবেন। এবং এরকম 2,500 থেকে 6,000 টাকার মধ্যে অনেক 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 অপশন আছে। তবে চেষ্টা করবেন এমন জায়গায় থাকতে যেখান থেকে আপনার এক্সাম সেন্টারটা বেশি দূরে না, এন্ড যেটা সিটি সেন্টারের কাছাকাছি, যাতে করে আপনি সবকিছুতে অ্যাক্সেস পান। আর মালয়েশিয়ার ফুড ইজ ভেরি মাচ লাইক বাংলাদেশের ফুড, মোটামুটি আহ, ভালো, খুবই এক্সপেন্সিভও না। 300 টাকা, অ্যারাউন্ড 300-350 টাকায় আপনি পারবেন খেতে পারবেন। এখন আপ টু ইউ যে আপনি কিরকম দিন পছন্দ করেন। আর আদার এক্সপেন্সিভ 10,000 টাকা প্রেগনেন্সি, আপনার যাওয়া আসা হঠাৎ করে যদি কোনো ইমার্জেন্সি খরচ হয়, এগুলা রুম আপডেট করতে হয়। হালকা পাতলা মালয়েশিয়া একটু রিফ্রেশমেন্টের ব্যাপার আছে, রাতের বেলা একটু হয়তোবা ঘুরতে গেলাম, এটার জন্য। আমি শুধু মালয়েশিয়ার কথা বলতেছি বিকজ আমি মালয়েশিয়া পরীক্ষা দিচ্ছি। এটা আদার সিটিজ ওই অনুযায়ী ভ্যারি করবে আর কি, ডিফারেন্ট সিটিসে আপনার থেকে এই কষ্ট হবে আর কি। তো এরকম একটা কস্ট এস্টিমেশন নিয়ে আসলে আপনার জার্নি শুরু করা উচিত বলে আমি মনে করি। আমি আবারও এক্সামিনেশন আসছি, মাঝখানে স্লাইডের জন্য আমি দুঃখিত। এক্সামিনেশন যেমন বলতেছিলাম, আসলে পরীক্ষার দিন 18টা আমাদের স্টেশন থেকে, 8টা হচ্ছে নলেজ, 10টা হচ্ছে
স্কিলস, নলেজ আর স্কিলস স্টেশন গুলো ইন্টারমিঙ্গেল থাকে। আপনি একটা বড় একটা হল রুমের মতো জায়গা থাকবে যেখানে আপনার পরীক্ষা হবে। এটা পরে আসতেছি। আর একটা নলেজ যে সব পরপর হবে এমনও কথা নেই, স্কিলস এর সব পরপর হবে এরকমও কোনো কথা নেই। আপনার নলেজ একটা সেশন হইলো, দুইটা ক্লিনিক্যাল এক্সামিনেশন হইলো, একটা প্যাথোলজি গেল, একটা কমিউনিকেশন হলো, এরকম হতে পারে, মানে এটা মিক্স এন্ড ম্যাচ করা থাকে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলি, অনেকে আশা করে যে যেটা আমি দেখছি আমার মানে পরিচিত বলতে পরীক্ষা দেওয়ার সময় বলে চেষ্টা করে বা যেটা শুনতে চাই যে কোয়েশ্চেন রিপিট হয় নাকি। কোয়েশ্চেন আসলে স্টেশন রিপিট হইতে পারে, এটা টোটালি র্যান্ডম, এবং আগের দিনের কোয়েশ্চেন দেখে পরের দিন পাস করে যাব এরকম আশা করার কোনো কারণ নেই। ওরা খুবই অর্গানাইজড এবং ওরা অনেক বছর ধরে পরীক্ষাটা নিচ্ছে, যে নো যে আমরা কিভাবে চিন্তা করি। সো আমার ধারণা ওরা 20টা স্টেশন রেডি করে নিয়ে যায়, র্যান্ডম করে যে কোনো স্টেশনে একটা আসলে পড়তে পারে। আগের দিনের স্টেশন গুরুত্বপূর্ণ, কারণ আপনি জানলেন যে কিরকম কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে, কিন্তু এটাই যে আপনার আসবে এটা বা এটা যে আপনি বাদ দিয়ে যেতে পারবেন এরকম আসলে কোনো গ্যারান্টি নেই। যেই অ্যানাটমি সেশনটা ডে 1-এ আসছে সেটা ডে 2-তে আসবে না এমন কোনো কথা নেই, আবার ডে 2-তে আসবেই এমন কোনো কথা নেই। আশা করি আমি ক্লিয়ারলি বুঝাতে পারছি। এখন প্রত্যেকটা স্টেশনে কিরকম কি কি ব্রেকডাউন আমি বলার চেষ্টা করেছি এখানে। স্কিল স্টেশনে প্রথমে, সব স্টেশনের প্রথমেই আপনি 1 মিনিট সময় দেওয়া হবে, আপনি সিনারিওটা পড়বেন। যেমন স্কিল স্টেশনে একটা সিনারিও এরকম থাকতে পারে যে রিসেন্টলি একটা ফিমেল পেশেন্ট 45 ইয়ার্স ওল্ড, যার ভেরিকোজ ভেনের জন্য তো স্টিপিং করা হচ্ছে। এখন পেশেন্টের লোয়ার লিম্ব এক্সামিন করেন, এরকম একটা সিনারিও দেওয়া থাকবে। এবং আপনার এক্সামিনেশন স্টেশন গুলোতে রোগীর সাথে কোনো রকম কথা বলতে পারবেন, শুধু রোগীকে স্টার্ট করতে পারবেন। হিস্ট্রি রিলেটেড কোনো কথাবার্তা রোগীকে বলা যায় না। তারপরে 6 মিনিট সময় আপনাকে দেওয়া হবে এক্সামিন করার জন্য, এবং লাস্ট 3 মিনিটসে আপনি কোয়েশ্চেন গুলো অ্যান্সার করবেন, যেগুলো ক্লাস কোয়েশ্চেনিং আপনাকে এক্সামিন করবে। এখানে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যখন এক্সামিনেশন প্র্যাকটিস করি, ঘুরে ধরে আমাদের প্র্যাকটিস করে না আচরণ করেন, মনে হয় যে না আমার সময় হয়ে যাবে। আসলে একটা এক্সামিনেশন সুন্দরভাবে ধীরে সুস্থে 6 মিনিটে করা, এটা আপনার মোর দেন থ্রাইস, আপনার 3 টাইমস আপনার প্র্যাকটিস করে যেতে হবে আগে। শেখার পরে, শিখতে যতবার লাগবে শিখবেন। তারপরে পরীক্ষার আগে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার প্রত্যেকটা স্টেশন এক্সামিনেশন ঘড়ি ধরে 6 মিনিটের ভিতরে পারফর্ম করে, যদি আপনি না যান ওইখানে গিয়ে আপনার টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হওয়ার চান্সেস ভেরি হাই। হ্যাঁ, এবং আপনার এটাও মাথায় রাখতে হবে যে আমার টাইম চলে যাচ্ছে, আমি শর্ট করলেও কিভাবে শর্ট করলে আমার পরীক্ষার মার্কে এটা হেল্প করবেন, কিন্তু খেয়াল রাখতে হবে। আর নলেজের ক্ষেত্রে সেম, 1 মিনিট আপনি সিনারিও শুনবেন। ধরেন যে বলা থাকবে যে একটা পেশেন্ট মোটর বাইক অ্যাক্সিডেন্ট করেছে, লোয়ার লিম্বে ফ্র্যাকচার আছে, এই স্টেশনটা is to test your knowledge about surgical anatomy of the lower limb. ভিতরে ঢুকবেন, এক্সামিনার থাকবে, আপনার একটা কার্ড থাকে, ওই কার্ডটা দেখাবেন, রোল নাম্বার লেখে, তারপরে ছবি, অনেক সময় ছবি থাকে, ছবি দেখিয়ে কোয়েশ্চেন করে যে এটা এই স্ট্রাকচারটা আইডেন্টিফাই করতে পারেন নাকি, এটা আইডেন্টিফাই করতে পারেন নাকি। আর অনেক সময় কিছু কোয়েশ্চেন থাকে, যেমন মিডিল ম্যালিনাসে পিছন দিক থেকে স্ট্রাকচার পাস করে, এরকম একটা কোয়েশ্চেন করতে পারেন। আপনি তখন কোয়েশ্চেন অ্যান্সার করবেন, এবং এটা হচ্ছে খুবই স্পেসিফিক অ্যান্সার এবং খুবই স্পেসিফিক কোয়েশ্চেন, এবং এক্সামিনার আপনারা জেনে খুশি হবেন, দে আর ভেরি 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 লিবারাল। এবং এই এক্সামটাতে আসলে বায়াস হওয়ার সম্ভাবনা খুবই কম, আপনি যেটা অ্যান্সার করবেন ইউ গেট দ্য মার্কস ফ্রম দ্যাট পার্ট। এবং আরেকটা জিনিস, প্রত্যেকটা অ্যান্সারে অনেক সময় অনেকের অ্যান্সার মনে আসে না, আমি জানি এটা আমি পারি কিন্তু এই মুহূর্তে আমি রিকল করতে পারছি না, সেক্ষেত্রে আপনি পাস বলে যাবেন, এক্সামিনার উইল কাম ব্যাক টু দিস কোয়েশ্চেন আফটার ফিনিশিং অল দ্য আদার কোয়েশ্চেন্স। এই মোটামুটি নলেজ স্কিল স্টেশন গুলা। আচ্ছা, এবার আসি পরীক্ষার আগে কিছু টিপস এন্ড ট্রিক্স, যেগুলা পরীক্ষার আসলে একটাই অসুবিধা, স্ট্রেস। আপনি সবকিছু পড়ে গেছেন কিন্তু আপনি পারফর্ম করতে পারেন না, কেন পারফর্ম করতে পারবেন না? যদি আপনি অনেক স্ট্রেস নেন। সো পরীক্ষার আগের দিনের জন্য কোন রকম পড়াশোনা ফেলে রাখা উচিত না। একবারে সিলেক্টেড কিছু টপিক যেটা আপনার মনে হয় অনেক হাই আসার চান্সেস খুব হাই, ওরকম দিয়ে একটা টপিক রাখতে পারেন। এবং চেষ্টা করতে হবে, আসলে এটা বলা যত সহজ করা ততই কঠিন, রিল্যাক্স থাকার চেষ্টা করতে হবে পুরো সময়টাই। এক্সট্রা স্ট্রেস নিলে আপনার কোনো লাভ হবে না, লস ছাড়া। এবং খুবই প্রেসাইজ কিছু নলেজ টপিক যেগুলো আপনি আগে নোট করে রাখছেন, সেই নোটগুলো দেখতে পারেন। গেট এনাফ স্লিপ, 6 থেকে 8 ঘন্টা আপনি ঘুমাবেন অ্যাট লিস্ট। এবং এক্সাম হলে ইউ শুড নট বি লেট, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট।
আপনি আগে থেকে মালয়েশিয়া যেমন গ্র্যাব চলে উবারের মতো, আপনি আগে থেকে দেখে নিলেন যে আপনার কতক্ষণ লাগবে। 40 মিনিট যদি লাগে আপনি 1 ঘন্টা সময় হাতে নেবেন, যাতে আপনি আর্লি পৌঁছাতে পারেন। এবং এক্সাম কিন্তু যদি শুরু করা হয়, ওরা আপনাকে ছাড়াই শুরু করবে, ওরা আপনার জন্য ওয়েট করবে, এরকম করার কোনো কারণ নেই। সো এক্সামের জন্য খুবই খুবই আর্লি। সকালে এক্সামে রাস্তা ফাঁকা থেকে তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। দুপুরের দিকে 1.5 ঘন্টা সময় হাতে নিয়ে অ্যাটলিস্ট এক্সাম স্টেশনে গেলে যাওয়া উচিত ইন কেস অফ কুয়ালালামপুর। আদার স্টেশনের জন্য আমার মনে হয় সেম, আগে গেলে কোনো লস নেই, আপনি আগে গিয়ে ওয়েট করলেন, এখন লেট করা থেকে বেটার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইউ হ্যাভ টু প্রে আ লট টু ইউর অলমাইটি। আপনি যেভাবে রিল্যাক্স থাকবেন, আল্লাহর কাছে সৃষ্টি করতে দোয়া করবেন যাতে আপনার পরীক্ষা সহজভাবে পাস হয়। আপনি পড়া যেমন ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, আর লাখ এবং সৃষ্টিকর্তার আশীর্বাদও এরকম জরুরি। এই এবার আসি এক্সাম হলের কিছু ব্যাপারে। এক্সাম হল আমি আগে যেরকম বললাম, খুবই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট কলেজের পরীক্ষা, এবং কোনো ধরনের বায়াসনেস এখানে আপনি দেখবেন না। পরীক্ষার হলটাতে ঢোকার সময় হসপিটালের মধ্যে একটা পরীক্ষার হল হয় মালয়েশিয়া যেরকম, হলে ঢোকার সব ডিরেকশন দেওয়া আছে। হসপিটালে ঢুকলে আপনি দেখবেন লেখা থাকবে যে MRCS পার্ট বি অস্কি স্টেশন, এই ডিরেকশনে আপনি হলে পৌঁছাবেন। ওখানে অলরেডি লোকজন যারা এক্সাম ওরিয়েন্টেড লোকজন এবং যারা আপনার হেল্পার্স ওরা থাকবে, ওরা আপনার থেকে পাসপোর্ট চাবে এবং আপনাকে একটা রোল নাম্বার আইডি কার্ড দিবে, যেটা আপনার রোল নাম্বার থাকবে ডিসপ্লে করতে হবে প্রত্যেক স্টেশনে। তারপরে আপনাদের যদি বই থাকে, কোনো আপনাদের প্যাড থাকে, এটা ওরা নিয়ে যায় এবং পরীক্ষা করে আবার ফেরত দেয়। এরপরে সবাই যখন আসে, এক্সামের টাইম যখন হয়ে যায়, তখন একজন স্যার আসেন, যিনি কনভেনার, এক্সাম কনভেনার। উনি আপনাকে পুরা ব্রিফ করবেন যে আপনার এদিক দিয়ে ঢুকবেন, এরকম মুভ করবেন, এরকম পরীক্ষা এই আছে। পরীক্ষা স্টেশনে 2জন ডক্টর থাকবেন, একজন এক্সট্রা লোক থাকতে পারেন যে নন মেডিকেল পার্সন, যে আপনার অ্যাটিটিউড এবং আপনার প্রফেশনালিজম মার্ক করবেন, এগুলা বলে দেন। এবং উনি নিজের কথা বলেন যে আমি বিভিন্ন স্টেশনে থাকি, আমি কাউকে মার্ক করি না, আমি মানে পুরো ওভারঅল এক্সাম হলটা ঘুরে ঘুরে দেখতে থাকি, এরকম ব্রিফ করবেন। তারপরে রোল ওয়াইজ ডাকা হয়, ডাকবে বা আপনি লাইন দিয়ে দাঁড়াবেন, এক একজন করে এক একটা রুমের সামনে আপনাকে, ধরেন 20টা রুম থাকে টোটাল, 20 জনকে 20টা রুমের সামনে দাঁড় করায় এবং ঘন্টা দিলে আপনি ইউ হ্যাভ টু ফেস অ্যাওয়ে ফ্রম দ্য কোয়েশ্চেন। যখন বেল পড়বে আপনি কোয়েশ্চেন পড়বেন, 1 মিনিট, আপনার পরীক্ষা শুরু হবে। এই হচ্ছে মোটামুটি পরীক্ষা দেওয়া। আপনাকে গাইড করার জন্য এখানে অনেক লোক আছে, কিছু বুঝবেন না জিজ্ঞেস করবেন, হেল্প করবে। এবং প্রত্যেকটা স্টেশনের সামনে ওয়াটার বটলস আছে, বসার জন্য সিট থাকে, অনেক সময় চাইলে বসতে পারবেন। আর অ্যাজ আই সেড বিফোর, স্যাররা খুবই, কোনো এক্সামিনারই আপনাকে ফেল করাবে বা আপনার সাথে রুড হবে এরকম কোনো সুযোগ নেই এবং এরকম হয় না। খুবই ফ্রেন্ডলি, আপনি অ্যান্সার পারবেন, ওনারা আপনাকে মার্ক দিবে, অ্যান্সার পারবেন না আপনার আমি পাশে কোয়েশ্চেন থাকবে। এত ইজি। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, দেখেন আসলে প্রত্যেকটা স্টেশনেই আমরা একই রকম পারফর্ম করতে পারবো না। কোনো স্টেশন হয়তো বা অনেক ভালো হবে, যেটা আপনি 20/20 পাবেন। কোনো স্টেশন হয়তো বা হ্যাঁ আপনি দ্য মার্ক হবে না, আপনি সেটাতে ধরেন 10/20 পাবেন, কথা বা 12/20। প্রত্যেকটা স্টেশনে আপনি মনে করবেন যে আমার আগে কোনো পরীক্ষা ছিল না, এটা দিয়ে আমি পরীক্ষা শুরু করতেছি। কারণ কি, এই স্ট্রেসটা কিছুটা কম হবে। একটা স্টেশন ডিজাস্টার করলেও আপনি পাস করতে পারবেন, এরকম একটা চিন্তা মাথায় থাকবে যে না আচ্ছা ওটা খারাপ হচ্ছে, ওটা এই পর্যন্তই, নতুন স্টেশন যাতে আমি টোটালটা অ্যান্সার করে আসতে পারি, যাতে ওটা ওভারকাম হয়ে যায়, এরকম চিন্তা করে এইরকম মাইন্ডসেট আপনি আসলে প্রত্যেকটা মেনে করা উচিত। এক্সামটা অনেক লং, স্টেশন 20 মিনিট করে, কারণ 4টা মিনিটের এক্সাম। 400 মিনিট কিন্তু খুবই লং টাইম এই পরীক্ষার জন্য। কিন্তু আসলে সত্যি কথা হচ্ছে, সার্কিটে ঢোকার পরে আপনাকে মনে হবে যে এটা আপনি জাস্ট চলে গেল, সময় চলে গেল, কিভাবে গেল আপনি টের পাবেন না। এই টোটাল এই সার্কিটের মধ্যে আপনি 2টা পাবেন রেস্ট স্টেশন, যেখানে কোনো কিছু নেই, রুমের ভিতরে টেবিল চেয়ার আছে, ওখানে বসবেন, রিল্যাক্স করবেন, দোয়াদিন করবেন, পানি খাবেন লাগলে, এটুকুই। তারপরে স্টেশনের জন্য মেন্টালি প্রিপেয়ার করবেন। এই হচ্ছে স্টেশন। আরো 2টা স্টেশন আছে যেটা আসলে ওরকম, সরি সাথে একটু আরো 2টা স্টেশন থাকে, যেটা কমিউনিকেশন স্টেশনের সাথে আগে আর কি, ফোন কল স্টেশনের আগে। ওই 2টা স্টেশন হচ্ছে আপনি প্রিপেয়ার করার জন্য, যে আপনি সামনের স্টেশনে গিয়ে কমিউনিকেট কিভাবে করবেন, এটা হচ্ছে ওই স্টেশনের ব্যাপার দেখো। আর এটা তো বলছি যে হেল্পার সবসময় থাকবেই থ্রু আউট দ্য সার্কিট। আপনি কি করবেন, ধরেন একটা প্রসিডিউর স্টেশনের বাইরে
হেল্পার থাকবে। আপনি গ্রাউন্ড করতে হবে, হি অর শি উইল হেল্প ইউ পুটিং ইট অন এন্ড অলসো পুটিং ইট অফ, এরকম হেল্প করবে। আরেকটা জিনিস, আইডি কার্ড সবসময় ডিসপ্লে করতে হবে। প্রত্যেকটা স্টেশনে ঢুকলেই আপনার এই একটা ইউনিক নাম্বার দেওয়া থাকে, এই নাম্বারটা আপনার বলতে হবে আপনাদেরকে, বলে আপনি তারপরে পরীক্ষা শুরু করবেন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা জিনিস হচ্ছে, এটা একটা এটা কিভাবে বলবো, প্রত্যেকটা স্টেশনেই আপনার আসলে কিছু কিছু চোখ কান খোলা রাখতে হবে পরীক্ষার হলে। সাপোজ আপনি ক্যাথেড্রাল করা একটা স্টেশন, আমার ছিল এই স্টেশনটা, ক্যাথেড্রাল করতে যাবেন, এক্সাম হলের বাইরেই আপনি দেখবেন যে আপনার জন্য একটা এপ্রিল মতো দেওয়া আছে বা গাউনের মতো দেওয়া আছে 110 প্লাস। আপনি তাহলে জেনে নেবেন যে না, ইউ হ্যাভ টু ওয়্যার ইট, এই জন্য এটা ওখানে হেল্প করবে ওরা আপনাকে গাউন করতে, কিন্তু ওরা বলে দিবে না যে ইউ হ্যাভ টু ওয়্যার গাউন। যত কিছু চোখ কান যদি খোলা রাখেন, এই জিনিসগুলো আপনার হয়তো এক্সট্রা বেনিফিশিয়াল হবে। এই পর্যন্ত সবাই শুনতে পাচ্ছেন? ওকে, কোনো কোশ্চেন এই পর্যন্ত? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আপনি এত সুন্দর এক্সপ্লেন করছেন, আসলে কারো কোশ্চেন থাকার কথা। আচ্ছা, thank you. তাহলে আমরা প্রসেস করি। আচ্ছা, এইখানে এসে আমি কোশ্চেনের আগে আমি নিজের থেকে আরো কিছু কথা বলি। আমার এক্সাম্পলের ব্যাপারগুলো নিয়ে, সেটা হচ্ছে পরীক্ষাটা পুরোটাই আপনার নার্ভ কিরকম আছে, আপনি নার্ভ কিরকম ধরে রাখতে পারেন, এটা হচ্ছে আসলে ডিটারমিন করে আপনার রেজাল্ট কি হবে। পরীক্ষা হলে সাহসী থাকবেন, আপনি যা পড়ছেন সেখান থেকেই কোয়েশ্চেন আসবে, আপনার জানা কোয়েশ্চেন আসবে। যত আপনি ব্রেভ অ্যান্ড বোল্ড অ্যান্ড কনফিডেন্ট হবেন, আপনি তত সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবেন। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ। পরীক্ষা হলে এনভায়রনমেন্ট আপনার সাপোর্টে থাকবে, কোনো রকম হস্টাইলিটি পরীক্ষা হলে নয়, কোনো রকম বায়াসনেস নাই, কোনো স্যারকে আপনি চেনেন না, আপনাকে কোনো স্যার চেনে না, ওনারা কেউই চান না যে আপনি ফেল করেন। আপনি এরকম একটা সেট আপ জেনে আপনি হলে ঢুকবেন, কনফিডেন্ট থাকবেন, আমার মনে হয় এটাই ব্যাপার। আচ্ছা, আরো কিছু ব্যাপার ছিল, ধরেন প্রত্যেকটা স্টেশনে স্যার অনেকভাবে হেল্পও করে আসলে, যেগুলা বায়াসনেস নাই বলতেছি, আসলে বায়াসনেস আছে, পজিটিভ বায়াসনেস আপনাদের প্রতি স্যাররা পজিটিভ থাকবেন যে আহ আচ্ছা উনি পাশ করলে হয়তো ভালো, এরকম আর কি। কিছু কিছু ব্যাপার আছে যেগুলা আমরা গুরুত্ব দিই না, যেমন ধরেন প্রফেশনালিজমে আমাদের গুরুত্ব একটু কম, আমরা একটু আনপ্রফেশনাল ওয়েতে অথবা ডিল করি, কথা বলি, হাত পা নাড়াই, পা নাচাই, এগুলা স্যাররা নোটিস করেন। ক্রিটিক্যাল কেয়ার স্টেশন গুলাতে 8 মার্ক থাকে আপনার ক্লিনিক্যাল নলেজ এবং প্রফেশনালিজমের উপরে, এবং হিস্ট্রিটিক্যাল এক্সামিনেশনে একজন লেম্যান এক্সামিনার থাকেন যার কাছে 4 মার্ক থাকে। এই মার্ক গুলো আপনার প্রফেশনালিজমের উপরে বেস করে দেওয়া হবে। সো যাদের এই যে অনেকের এই অভ্যাস থাকে, পা নাচে, পা নাড়াতে থাকেন পরীক্ষার নার্ভাস হয়ে হতে হয়, হাত পা বেশি নাড়ান, এইগুলাকে কেয়ারফুল থাকতে হবে। পেশেন্টের প্রতি এমপ্যাথি শো করতে হবে। পেশেন্টের ব্যথা লাগলে বা খারাপ খবর শুনলে আমি খুবই সরি, আমি রিয়েলি সরি টু হিয়ার দ্যাট, এইসব জিনিসগুলো যেগুলো আমাদের আসলে অনেকেই প্র্যাকটিস নেই, এগুলা খুবই ওনারা নোটিস করেন এবং এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট অফ মার্ক। আপনি বারবার সরি বলবেন, বারবার ওনার যে আপনার যাকে এক্সামিন করছেন তাকে সাহস দিবেন, ইউ আর ডুইং আ গুড জব, দ্যাটস ভেরি নাইস অফ ইউ, এগুলো বলতে হবে। এবং পরীক্ষা শেষে, প্রত্যেকটা এক্সাম শেষে যদি এক্সামিনার থাকে এক্সামিনারকে থ্যাংক ইউ দেন, যদি কারো উপরে পরীক্ষা করে থাকেন, যার উপর এক্সামিন করছেন তাকে থ্যাংক ইউ করেন, তাকে রিড্রেস করতে হেল্প করেন। এই ছোট ছোট জিনিসগুলা আপনার পরীক্ষার মার্কে আমার মনে হয় অনেকটা বাড়ায় দিবেন। আরেকটা জিনিস রিগার্ডিং এক্সামিনেশন, আমরা আমাদের এখানে এক্সামিনেশন অনেক সময় দেখা যায় যে রোগীর সামনে থেকে একবার এক্সামিন করছি, পিছিয়ে চলে গেলাম, আর সামনে কিছু এক্সামিন করা যাবে না, এরকম একটা কনসেপ্ট আমরা অনেকে বিয়ে করি। এটা ভেরি মাচ নট ট্রু ফর MRCS পার্ট বি অসপি এক্সামস। আপনি কিছু হইতেই পারে, আপনি সামনে থেকে যে সিরিয়াল ব্রেক করে পিছিয়ে গেছেন দেখে যার সামনে এক্সামিনেশন আপনি করতে পারবেন না, ইটস নট লাইক দ্যাট। আপনি নিজের মতো করে সাজিয়ে নেবেন। হ্যাঁ, এটা যদি আপনার জন্য অসুবিধাজনক হয়, 4-5 বার আপনি সামনে পিছিয়ে মুভ করছেন, এটা তো আহ, আপনার জন্য ভালো হলো না। আপনি নিজের মতো করে সাজিয়ে নেবেন, সামনে থেকে এক্সামিন করেন, পিছিয়ে থেকে এক্সামিন করেন, আপনার সিরিয়াল যেভাবে হয় এবং রোগীর জন্য খুব আনকমফোর্টেবল জন্য হয়, এরকম হইলেই এটা ওনারা অ্যাকসেপ্ট করবেন। এই হচ্ছে মোরাললেস এক্সামিনেশনের জন্য। আহ এটাই আমার মোটামুটি ছিল আমার এক্সামিনেশন হলে। আসলে ওরকম খুবই আমি ফ্রেন্ডলি গ্রুপ অফ পিপল ছিল যারা এক্সামিনেশন হলে ছিলেন। ওনারা সবাই ইউনিভার্সিটি অফ মালয় মেডিকেল সেন্টারের ডক্টরসই বেশিরভাগই। ওনারা থ্রু আউট দ্য এক্সামিনেশন খুবই হেল্প করছেন। কোন স্টেশন থেকে আপনি কোন দিকে যাবেন এটা ওনারা দেখেন,
যে আপনি 2 নম্বর সেশনে ছিলেন, এখন 3-এর দিকে যাবেন বা 1-এর দিকে যাবেন। দরজার সামনে দাঁড়ায় থাকেন, প্রত্যেকটা এক্সামিনেশন হলে সেন্টারে মানে কিউবিকলের সামনে, রুমের সামনে একটা করে লোক দাঁড়িয়ে থাকেন, যিনি আপনাকে হেল্প করার জন্য আছেন। এই আর পরীক্ষার হলে কোনো ধরনের এক্সামিনদের মধ্যে কোনো ধরনের কমিউনিকেশন, এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। পুরো পরীক্ষার হলটাই ক্যামেরা, সিসিটিভি মনিটর, এবং ওখানে সবাই থাকেন। আপনারা এটা কোনো প্রয়োজন হবে না, তারপরেও এটা একটা সাবধানতা হিসেবে বলে রাখতেছি, নিজেদের মধ্যে কোনো ধরনের ইশারা বলেন, কমিউনিকেশন বলেন, এটা করার কোনো দরকার নেই। এটা আপনার জন্য খারাপ হতে পারে। আহ এটাই মোটামুটি আমার এক্সাম ছিল সকালবেলা। আমি ভোরে উঠে নামাজ শেষ করে পরীক্ষা দিতে যাই। ও আর একটা জিনিস মিস করে গেছি, পরীক্ষার দিন অবশ্যই 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 গ্লুকোজ লোড নিয়ে পরীক্ষার হলে ঢুকবেন। পরীক্ষার হলের ভিতরে পানি ছাড়া আর বিস্কিট দেয়, যেটা আপনার খুব একটা ভালো নাও লাগতে পারে। আমাদের দেশে মনে হয় চকলেট বলেন বা গ্লুকোজ রিজার্ভ আছে, গ্লুকোজ আছে এমন কিছু বেশি অ্যামাউন্টে খেয়ে তারপরে হলে যাবেন, যাতে করে আপনার পরীক্ষা হলে আপনি কনসেন্ট্রেট করতে পারেন। একবারে না খেয়ে এবং না ঘুমিয়ে পরীক্ষা হলে যাবেন না, এটা আপনার পরীক্ষা মানে আপনার পরীক্ষার জন্য খুবই ডেঞ্জারাস একটা ইস্যু। অবশ্যই প্রপার মিল এবং প্রপার স্লিপ, এই দুইটা ইনশিওর করবেন এবং হলে যাবেন। আহ আর কোনো ধরনের সমস্যা হলে জেনেসিস সবসময় আপনাদের সাথে আছে, আমিও ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। কোনো ধরনের সমস্যা হলে আমরা একসাথে সেটা ওভারকাম করতে পারবো আর কি। এই মোটামুটি আমার স্লাইড ছিল। এখন যদি কোনো কোয়েশ্চেন কেউ করেন আর কি। আই থিঙ্ক কারো কোশ্চেন নাই। ভাইয়া এত সুন্দর এক্সপ্লেইন করেছেন, তো ইনশাল্লাহ আমি আশা করি যে সামনের দিনগুলোতে ভাইয়ার এত সুন্দর এক্সপিরিয়েন্স এবং এত সুন্দর অ্যানালাইসিস, যে আমি আমার শেষ পার্ট বি কিভাবে পড়বো, কিভাবে স্টার্টিংটা শুরু হবে, আমি স্টার্টিং, তারপর হচ্ছে আমি কিভাবে প্রিপারেশন কন্টিনিউ করবো, কিভাবে প্র্যাকটিস করবো, প্রত্যেকটা জিনিস ভাইয়া এত সুন্দর করে এক্সপ্লেন করেছে। সো আশা করি জেনেসিসের সামনের দিনগুলোতে ভাইয়াকে আমরা পাশে পাবো। MRCS পার্ট বির প্রিপারেশনে এখানে আমরা যারা আছি, আহ আমরা যারা প্রিপারেশন নিচ্ছি MRCS পার্ট বি এর জন্য, আমার সাথে আমাদের MRCS পার্টের অনেক মেন্টর আছেন যারা আমরা প্রিপারেশন নিচ্ছি। এছাড়াও আমাদের MRCS পার্টে আমাদের সেন্টার থেকে পাশ করেছেন যারা পার্ট বি এর প্রিপারেশন নিচ্ছেন, অনেকেই হয়তো বা চাচ্ছেন যে আমরা এক্সপার্ট কারো কাছ থেকে কিছু গাইডলাইন পাই। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে ভাইয়াকে আমরা আমাদের সাথে পাবো সেই আশাই করি। একটা কোশ্চেন এসেছে, কোশ্চেনের অ্যান্সারটা একটু আমরা দেই। ভাইয়া, কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া প্রফেশনালিজমের মার্ক লস কিভাবে কমানো যায়? জি, প্রফেশনালিজমের জন্য আসলে আমি যেটা বলতেছিলাম, যে কোন রকমই আমাদের ওই যে যেই আমাদের অনেকের বদভ্যাস থাকে যে হাত পা নাড়ানো, পেশেন্টের সাথে কথা বলার সময় আহ সরি, আমি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শোনা যাচ্ছে, হ্যাঁ, শোনা যাচ্ছে। মানে এই পরীক্ষার মধ্যে হাত পা নাড়ানো, তারপরে পা নাচানো, এবং আসলে ফর্মাল না থাকা। পরীক্ষার মধ্যে আপনার যে জেস্টার আপনার জন্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এগুলো অ্যাভয়েড করতে হবে। এটাই হচ্ছে মেইন কথা। ওনারা খুব এর ব্যাপারে কড়া যে তা না, কিন্তু আপনি যেই কাজ করলে আপনি বিরক্ত হইতেন এক্সামিনার হিসেবে, সেই কাজগুলো অ্যাভয়েড করলে আসলে প্রফেশনালিজম বজায় থাকবে বলে আমার মনে হয়। ভাইয়া আমার জি জি প্লিজ। হ্যালো জি আমি কোশ্চেনটা করছিলাম তো আমার জি আমি পরীক্ষা দিয়েছি 2 বার। জি আমার জি আমার মালয়েশিয়াতে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমার যে প্রিপারেশন একটু ঘাটতি ছিল এবং সেই অনুযায়ী আমি নাম্বার পেয়েছিলাম, আমার কোনো কষ্ট পাইনি। কিন্তু পরবর্তীতে আমি যখন সেকেন্ড অ্যাটেম্পটে ইন্ডিয়াতে অ্যাপিয়ার করি গ্লাসগো আন্ডারে, তো তখন আমার ডিজায়ার্ড বা আমার প্রিপারেশনের যে মার্কে আমি প্রিপারেশন নিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল যে আমার নাম্বার গুলা হচ্ছে কোনো একটা মানে আনসিন কোথাও কেটে যাচ্ছে। কারণ আমার গাইডলাইন আমার ফ্রেন্ডরা মানে আমরা যারা গিয়েছিলাম এদেশ জি থেকে একসাথে, ম্যাক্সিমামই আমরা একসাথেই পড়েছি এবং সবাই মোটামুটি খারাপ করছে এবং সবার আচ্ছা। প্রিপারেশন একটা ইসে ছিল। আচ্ছা, এখানে কি ভাই রিয়েল পেশেন্টের উপর এক্সামিনেশনে এক্সপোজার থাকাটা খুব জরুরি কিনা? মানে আমার আসলে আমি উপজেলাতে পোস্টিং আমার, জি এখানে আমার রিয়েল পেশেন্ট আমার এখানে আমার পার্টনারও উপজেলায় পোস্টিং, তো জি আমরা দুজন পড়ি। তো ওখানে আহ, আমাদের রিয়েল পেশেন্ট এক্সপোজারটা আসলে কম হয়। যেমন সিভিএস এর যে এক্সামিনেশন গুলো আছে জি বা যে আর্টারিয়াল ডিজিজের যে এক্সামিনেশন গুলো আছে, জি আহ, তারপরে ভেরিকোসিটিস একবার একবার দেখে গিয়েছিলাম আমরা এনআইসিবিটি থেকে, একবার 2বার দেখা। কিন্তু এইগুলাতে আমার মনে হচ্ছে যে এই জাতীয় কেস যখন দিচ্ছে হঠাৎ হঠাৎ করে, আমরা এখানে কোনো আনসিন কোনো ভুল করছি কিনা, মানে এগুলা কি হতে পারে ভুলগুলা, মানে বুঝতে নাম্বার পারছি, কাটা জায়গাগুলো কোথায়? জি বুঝতে পারছি আপনার কোয়েশ্চেনটা।
দেখেন ভাই, শুভ ভাই আপনাদের কথা বলছেন। জি জি আচ্ছা, যাই হোক, এক্সামিনেশন আসলে ওদের মার্ক ডিস্ট্রিবিউশনে যদি আপনি খেয়াল করেন, এটা কিন্তু একটা মানে পুরো প্রসিডিউর একটা। আপনি ফার্স্টে যাবেন, ইন্ট্রোডিউস করবেন নিজেকে, পেশেন্টের সাথে কথা বলার পরে পেশেন্টকে এক্সামিনেশনের হোল প্রসেসটা এক্সপ্লেন করবেন, কনসেন্ট নেবেন, চ্যাপ্রন আছে এটা পেশেন্টকে ইনফর্ম করবেন, তারপরে আপনি পারমিশন নিয়ে এক্সামিনেশন শুরু করবেন। দেখেন, এক্সামিনেশন শুরু করার আগেও কিন্তু ভাই 6টা ধাপ ছিল। এক্সামিনেশনের পরে, এক্সামিনেশন থ্রু আউট দ্য এক্সামিনেশন আপনি পেশেন্ট থেকে এমপ্যাথি শো করবেন, পেশেন্টকে জিজ্ঞেস করবেন যে আনকমফোর্টেবল লাগছে কিনা, ব্যথা পাচ্ছে কিনা, পেশেন্টকে বাহবা দিবেন যে ইউ আর ডুইং রিয়েলি ওয়েল, দ্যাটস সো নাইস অফ ইউ, এগুলো বলবেন। এগুলো বললে এই পয়েন্ট গুলা প্রফেশনালদের মধ্যে পড়বে, এবং এক্সামিনেশন শেষেও কিন্তু অনেকগুলা ধাপ আছে। যেমন ধরেন, পেশেন্টকে বলবেন যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার কোঅপারেশন, সাচ এ নাইস, ইউ আর ভেরি নাইস টু মি। তারপরে বললেন যে ডু ইউ নিড হেল্প টু পুট অন ইউর গ্রাউন্ড, লেট মি হেল্প ইউ। এই জিনিসগুলো ভাইয়া প্রফেশনাল লেভেলের মধ্যে পড়ে, এবং আমার মনে হয় এগুলো কিছু মার্ক ক্যারি করে। এই এক্সামিনেশন প্রপারে মনে করেন 6 মার্ক ম্যাক্সিমাম। এছাড়া আগে পরে যে এই ফরম্যাটে কিন্তু ভাই অনেকগুলো মার্ক ক্যারি করে, এইটা কিন্তু খুবই important। আপনি এক্সামিনেশন রিয়েল পেশেন্ট না দেখার কারণে ভেরিকোসিটি আপনি কথা কথা দেখেননি, কিন্তু আপনি পুরো প্রসিডিউর কিভাবে করছেন, আমার মনে হয় ওই এক্সামিনেশন প্রপারের একটা পার্টের মার্ক হয়তো আপনি পাবেন না, কিন্তু বাকিটুকুতে পাবেন। পেশেন্ট দেখলে অবশ্যই ভালো, এটা তো কোনো কথা নেই, কিন্তু না দেখে যে আপনি পরীক্ষা দিতে পারবেন না, এরকম না ব্যাপারটা আর কি। আর নসীন আপু আছেন, যদি আপু একটু কিছু হেল্প করতেন। হুম সরি, আমি আমাদের আসলে ভাবতেছিলাম, সরি আমি জাস্ট একটা পয়েন্ট অ্যাড করব, আমি এখানে একটু ইন্টারাপ্ট করলাম। শুভ ভাই, খুবই সরি আপনার এক্সামের এক্সপেরিয়েন্স শুনে। আসলে এরকম একটা এক্সপেন্সিভ এবং স্ট্রেসফুল পরীক্ষা দেশের বাইরে গিয়ে 2বার দেওয়ার পরে খারাপ করলে আসলে এটা মানে খারাপ লাগার মতোই একটা জিনিস। তো আমার কাছে যেটা মনে হয়, জায়েদ যেই পয়েন্টগুলো বলছে সেই পয়েন্টগুলো 100% রাইট। তবে এখানে আপনি বললেন যে আপনারা নিজেরা কয়েকজন মিলে প্রিপারেশন নিচ্ছেন, এবং এখানে আসলে প্রফেশনালিজমের ক্ষেত্রে একটা জিনিস আমি যেটা বলি যে আম, এই যে পেশেন্টের সাথে এই পুরো পরীক্ষাটা নিয়ে যদি আমি অ্যাকচুয়ালি চিন্তা করি যে পুরো এমআরসিএস পার্ট বি এক্সামটা আসলে কি, ইটস এ ড্রামা, ইটস অ্যান অ্যাক্টিং। ওকে, এখানে ওরা কি করতেছে, কারণ এই পরীক্ষাটা কারা দেয়, এখানে যারা FY1 FY2 কমপ্লিট করে তারপর কোর ট্রেনিং এ ঢুকলো, কোর ট্রেনিং চলাকালীন সময় তারা এই পরীক্ষাটা দেয়। হ্যাঁ, তো যারা পরীক্ষাটা দিচ্ছে তাদের সার্জিক্যাল এক্সপেরিয়েন্স হাইয়েস্ট হয়তো 1 থেকে 1.5 বছরের থাকে। তো আমি শিওর বাংলাদেশ থেকে যারা দেয় তারা এর থেকে অনেক অনেক বেশি এক্সপেরিয়েন্স এবং নলেজ নিয়ে পরীক্ষাটা দিতে যায়। তো সেই ক্ষেত্রে ধরেন আপনি এবং আপনি যেহেতু 2বার পরীক্ষা দিচ্ছেন, আপনি এই জিনিসটা জানবেন যে আপনি যখন একটা পেশেন্টের হিস্ট্রি নিতে যাচ্ছেন বা এক্সাম করতে যাচ্ছেন, আপনি অলরেডি জানেন তার ডায়াগনোসিস কি। একটা পেশেন্টের থাইরয়েড ফোলা, এটা তো আসলে যে কোনো নর্মাল মানুষও হাত দিলেই বুঝতে পারবে যে এটা একটা ফোলা। তো আপনি অলরেডি জানেন যে এটা একটা আপনার গয়টারের পেশেন্ট, রাইট? একটা হার্নিয়ার পেশেন্ট, তো আপনি অলরেডি জানেন। বা একটা ওই যে আর্টেরিয়াল যেটা বললেন যে আপনি ডপলার, এখন আপনি ডপলার ধরে এক্স্যাক্টলি আর্টারিয়া ডরসালিস পেডিস ডিটেক্ট করতে পারলেন কিনা, এইটার উপরে আপনার পাস ফেল যতটা না ডিপেন্ড করবে, এর থেকে বেশি ডিপেন্ড করবে যে আপনি পেশেন্টটার প্রতি কতটুকু এমপ্যাথি দেখাচ্ছেন। ঠিক আছে? বা পেশেন্টের সাথে আপনি কিভাবে কমিউনিকেট করছেন। তো এই জিনিসটা মানে আপনার চিন্তা করতে হবে যে অ্যাজ এ পেশেন্ট হিসাবে আপনার সাথে আপনি কি চান যে আপনার সাথে আপনার ডক্টর কিভাবে কথা বলুক বা কিভাবে আপনার সাথে ডিল করুক, একটু সিম্প্যাথি নিয়ে, এমপ্যাথি নিয়ে। হ্যাঁ, তারপরে আপনাকে পয়েন্টগুলো অবশ্যই টাচ করতে হবে যে যেই যেই কোশ্চেনগুলো করা দরকার, যেই যেই এক্সামিনেশন স্টেপগুলো ফলো করা দরকার, ওইখানে অবশ্যই একটা মিনিমাম লেভেল অ্যাকুরেসি তো আপনাকে রাখতেই হবে। 3 নাম্বার কথা হচ্ছে সেফ। সো হোয়াট এভার ইউ ডু, আপনি জিনিসটা সেফলি করতেছেন কিনা, সেটা হিস্ট্রি, এক্সামিনেশন, প্রসিডিওর যে কোনো। লাইক আমি যেরকম একটা এক্সাম্পল দিয়ে বলি যে আপনার হিস্ট্রি নিতে বললো, আপনার একটা পালমোনারি এম্বোলিজমের পেশেন্ট, তো আপনাকে কিন্তু এখানে পালমোনারি এম্বোলিজম ডায়াগনোসিস করতে হবে না, বিকজ যখনই আপনার সামনে একটা পেশেন্ট এরকম করতেছে আর আপনি তার হিস্ট্রি নিতে যাচ্ছেন, সো ইউ অলরেডি নো যে এটা পালমোনারি এম্বোলিজমের পেশেন্ট। তো আপনাকে কি করতে হবে, সবার আগে পেশেন্টের অক্সিজেন দেওয়া আছে কিনা, ঠিক আছে, সবার আগে পেশেন্টের কোনো পেইন রিলিফ লাগবে কিনা, তার ব্যথা হচ্ছে কিনা, তারপরে দিয়ে আপনি তাকে বলা যে আপনি কে, আপনি কেন তার সাথে কথা বলতে আসছেন। আহ, কয়েকটা কোশ্চেন করবেন, এর মধ্যে আপনি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট চালাইতে থাকবেন, এই জিনিসগুলা।
তো আপনি যদি তাকে অক্সিজেন না দিয়ে তার সাথে আপনি বসে আপনি ধরেন হ্যাঁ আচ্ছা আপনার নাম কি, আপনার বয়স কত, আপনার এই সমস্যা কতদিন ধরে আপনি করতেছেন, তখন কিন্তু মানে ইয়ে মনে করবে যে আপনি পেশেন্টটাকে রিসাসিটেট করা শুরু না করে আগে পেশেন্টের হিস্ট্রি নিচ্ছেন। তো এই সেফটি ম্যানেজমেন্ট, তারপর প্রসিডিওরে যেরকম আপনার শার্প বিনে ঢোকানো, এই জাতীয় সেফটি ম্যানেজমেন্ট গুলো একদম বেসিক, এটা ফলো করতে হবে। আচ্ছা, এরপর আসলো প্রফেশনালিজমের ক্ষেত্রে, যে সরি, থ্যাংক ইউ, আই আন্ডারস্ট্যান্ড দ্য থিং ইউ আর গোয়িং আপু থ্রু। আমি একটু ইন্টারাপ্ট করি। আসলে মানে আমি এই বিষয়গুলো তো মানে বেসিক জিনিসগুলো এগুলো তো আসলে প্র্যাকটিস করে গিয়েছিলাম। হ্যাঁ এই যে বিষয়গুলো বলছেন আমার যারা মেন্টর ছিলেন, আহ যাই হোক, আমি মোটামুটি এগুলো সবই ফলো করেছিলাম, এগুলো প্র্যাকটিসও করেছি সেভারাল টাইমস। হুম, বললেনই তো যে এটা এক্সপিরিয়েন্স একটা পুরোপুরি মানে অনেক বেশি এক্সপেন্স হয় আর কি পরীক্ষাটাতে। তো যাই হ্যাঁ হোক, অনেক অনেক প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। মানে আমার জানার জায়গা এগুলা না, আসলে আমি এগুলা তো জানি, কিন্তু আমার মানে আমার কিছু জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে যেগুলো আমি জানতেছি না, এই যে নাম্বার আচ্ছা লুজ করতেছি। যেমন আপনি বললেন যে প্রথমে যে গ্রিটিংস বা পেশেন্টের কাছ থেকে কনসেন্ট নেওয়া, পেশেন্টের প্রসিডিউর সম্পর্কে বুঝায় কনসেন্ট নেওয়া, এবং তারপরে কনসেন্ট সাপেক্ষে আমি প্রপার এক্সপোজারের কনসেন্ট নেওয়া, তারপর আস্তে আস্তে শুরু করা, প্রসিডিউর মানা, পেশেন্টের প্রতি এমপ্যাথেটিক হওয়া, মানে সবকিছু ঠিক আছে। এগুলা মানে সবই হয়তোবা ঠিক মানে ছিল কিনা জানি না, চেষ্টা করেছিলাম বা আমরা সবাই চেষ্টা করেছিলাম। নাম্বারের গ্যাপটাও খুব বেশি ছিল না, কিন্তু মানে বিষয়টা যেটা হয়েছে, যেমন আমি সে ফর এক্সাম্পল আমি যখন নাম্বার ব্রোক ডাউন দেখলাম, আহ, তো ওখানে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার হিস্ট্রিতে হিস্ট্রিতে আমাদের প্যানক্রিয়াটাইটিস অ্যান্ড টনসিলার এনলার্জমেন্ট সাপোজ এরকম দুটো ছিল। হুম তো প্রপার সব হিস্ট্রি নিয়েছি, সব কিছু নিয়ে আমি লাস্ট কনক্লুশনের আগে আমার যে 6 মিনিট কনক্লুশনের আগে আমি আমার যে পেশেন্ট তাকে আহ, জিজ্ঞেস করলাম যে ইজ দেয়ার এনিথিং ইউ ওয়ান্ট টু অ্যাড। তো সে আমাকে তখন বারবার চ্যালেঞ্জ করেছিল যে আপনি আমাকে স্পেসিফিক কোশ্চেন করেন। তো আমার তো কোশ্চেন আসলে শেষ। তো বলছে হুম ওকে, আই হ্যাভ আমার কোনো কোশ্চেন না, আপনি থ্যাংক ইউ দিলাম, এবং পরবর্তীতে তাকে আরো কিছু কথা বলে শেষ করলাম। এবং যে কোশ্চেন গুলা জিজ্ঞেস করলো সবকিছু আনসার করলাম। এবং যেই আমরা যে মডিউল গুলা পড়ি টড়ি আর কি, ওগুলা থেকেই তো সব হুম। প্রশ্ন করে আর কি। তো ওগুলা সবই আনসার করলাম কারেক্টলি। বাট আমি খেয়াল করে দেখলাম যে আমার হিস্ট্রি স্টেশন দুটাতে আমাকে এত কম নাম্বার দিয়েছে, মানে দুটা স্টেশনে আমাকে নাম্বার দিয়েছে ফর এক্সাম্পল, আমার কোনো লজ্জা নাই, 19 বা 20। তা আমি এটা কোনোভাবে মানতে পারতেছি না। আমি ইভেন তো আমি এটা ওদের কি কাছে কোনো লিখছি। স্পেসিফিক ফিডব্যাক দেওয়া ছিল যে কেন আপনার মার্কস কমলো? আমি কিন্তু ওদের অনেকবার লিখছি, অনেকবার আচ্ছা ওদের আমি লিখছি। তো ওরা পরবর্তীতে টাইম নিচ্ছিল, তো দুই একবার কি তারপর বললো, তারপর আর মানে খুব একটা ইয়া না, আসলে এগুলো তো খুব একটা ইয়া নাই। তারপর আমি ফিডব্যাক দিয়েছি ওদের। তো আচ্ছা যাই হোক, এখন এটা কি কলেজ টু কলেজ ভ্যারি করে কিনা আচ্ছা, বা ভেনু টু ভেনু ভ্যারি করে কিনা, আর একটা ঠিক কথা, আছে। লাস্ট হুম হুম কোশ্চেন আমার, সেটা হচ্ছে আহ, আমি আমার হিস্ট্রি স্টেশনে আমাদের ওই যে ওয়ারফারিনের যে হিস্ট্রিটা ছিল, হুম ওই হুম। যে ব্লাইন্ড পার্সন। তো আমি কমিউনিকেশন। হ্যাঁ, কমিউনিকেশনের হিস্ট্রি না, কমিউনিকেশন। তো ওইটাতে আমার পেশেন্ট সম্ভবত ডাক্তার ছিলেন, উনি একজন ডক্টর ছিলেন, উনি অ্যাক্টর ছিলেন আর কি। একদম। হ্যাঁ, তো আমাকে উনি একটা পর্যায়ে গিয়ে আমাকে জিজ্ঞেস করতেছেন, আমি টোটাল কথাবার্তা শেষ, এরপরে জিজ্ঞেস করতেছেন যে আমি বললাম যে আপনার ওয়ারফারিনটা আমি আগে অফ করে আমি হেপারিন চালু করব, এবং আমার আহ, যখন আপনার আইএনআরটা উইদিন রেঞ্জে আসবে তখন আমরা আবার হেপারিনটা ওয়ারফারিনটা আবার স্টার্ট করতে পারবো। মানে আমি তাকে যেটা বললাম, হুম এবং এটা শুধু আমার সাথে না, আমার সবার সাথে, আমার ফ্রেন্ডরা যারা পরীক্ষা দিচ্ছে সবার সাথে। তো উনি বারবারই শুধু ওই হিস্ট্রির মধ্যে একটা জিনিস জানতে চাচ্ছিলেন যে আপনার আয়নার কত হইলে আপনি আমাকে আয়নার তো আগে কত থাকে পরে কত, মানে আমার নলেজ তারা জাজ করার চেষ্টা করতেছিল। ওই সময় আমার মনে হচ্ছিল যে আচ্ছা। অনেক ভাবে তাকে বোঝানোর চেষ্টা করছে, আমার যতটুকু নলেজ আছে একটু হুম তামিল দিয়ে তার সাথে কথা বলে তাকে একটু অ্যাসিওর করার, বারবার রিঅ্যাসিওর করার চেষ্টা করছিলাম। বাট আমার মনে হচ্ছিল সে আমার নলেজটাই জাজ করতেছে। তা আমরা যেটা জানি যে আমাদের স্কিল পার্টে নলেজের চেয়ে ওরা আমার কমিউনিকেশন স্কিলটাই দেখছে। তা আমি কমিউনিকেশন স্কিল তো শেষ পর্যন্ত তাকে ইয়া করছিলাম, বাট সে ওটা নিয়েই বারবার ইয়া করতেছিল এবং শেষ করতে দেয় নাই, কাউকে শেষ করতে দেয় নাই। তো আচ্ছা এই 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 ধরনের সিচুয়েশন গুলো আমরা কিভাবে ডিল করতে পারি, এটার জন্য একটা আচ্ছা। পরামর্শ আপনার দিচ্ছি। এক্সাম সেন্টারটা কোথায় ছিল?
গ্লাসগো আর সেন্টার ছিল দিল্লিতে। দিল্লিতে, আচ্ছা। ওয়েল, এখন আমি পরীক্ষা দিয়েছি 2018-তে, এবং ওই সময় থেকে আমরা শুনে আসছি মুখে মুখে যে এই সেন্টার ভালো, ওই সেন্টার খারাপ। বাট আমি যখন এইখানে কাজ করছি, আমি রিয়েল যারা এক্সামিনার হিসাবে যায় তাদের সাথে আমি কথা বলছি। সো এটা ভ্যারি করে না এবং ভ্যারি করা উচিত না। ইনফ্যাক্ট এটা যাতে আপনার এই ধরনের কোনো ভ্যারি না করে, যে সেন্টার টু সেন্টার, কলেজ টু কলেজ, এইভাবে যেহেতু মানে যদি কোনো আনফেয়ার জাজমেন্ট যাতে না হয়, এই জন্য এখানে একটা লেম্যান সুপারভাইজার থাকে। তার কাজই হচ্ছে স্টেশনে বসে বসে দেখা যে সব এক্সামিনিকে ফেয়ার ভাবে জাজ করা হচ্ছে কিনা। তো ওই হিসাবে আমাদের আসলে ধরে নিতে হবে যেটা সেন্টার টু সেন্টার, কলেজ টু কলেজ। এন্ড আমি অনেক এমন মানুষকে চিনি যারা ইন্ডিয়া সেন্টার থেকে, দিল্লি, চেন্নাই সেন্টার থেকে পাশ করে আসছে। হ্যাঁ, তো আমাদেরকে ধরে নিতে হবে যে এটা সেন্টার টু সেন্টার আসলে ওরকম একটা ভ্যারি করবে না। আম, একদম এক্স্যাক্টলি আপনি কি পারফর্ম করেছেন বা আপনার পারফরমেন্স কিরকম ছিল এটা না দেখে আসলে বলা খুবই ডিফিকাল্ট যে আপনার স্পেসিফিক ওই স্টেশনটাতে মার্কস কেন কমলো। তবে আমার কাছে মনে হয় যে এই যে জিনিসটা, এটা থেকে একটা রিয়েলাইজেশনেরও ব্যাপার আছে যে হয়তো এই যে আপনি অলরেডি যেটা বলতেছেন যে কিছু একটা হয়তো ছিল যেখানে আপনার ডাউন স্কোরিং হয়েছে, কিন্তু আপনি হয়তো জানেনই না যে আপনি ওই ভুলটা করতেছিলেন। তো আমার মনে হয় সেক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি, জায়েদ যেহেতু মাত্র পরীক্ষা দিয়ে আসছে এবং পাশ করছে, আমরা হয়তো বা একটা হিস্ট্রি এক্সাম টেকিং সেশন, আমরা জাস্ট 5-6 মিনিট আমরা একটা ডেমো করে দেখাইতে পারি। তাহলে আপনি হয়তো একটা আইডিয়া পাবেন। বাট তারপর ওটা দেখার পর আপনার মনে হতে পারে আরে আমি তো এরকমই করছি, তাহলে আমি কেন পাশ করলাম না। এই কোশ্চেন আসলে একদম 100% অ্যাকুরেট আনসার দেওয়া খুবই কঠিন, অনেস্ট আনসার যেটা। বাট হয়তো বা কিছু একটা আপনার সমস্যা হচ্ছিল যেটা আপনি হয়তো তখন নিজেও বুঝতে পারেন নাই। তো এটা আসলে রেগুলার প্র্যাকটিস প্লাস রেগুলার যে এমন কাউকে দিয়ে সুপারভাইজ করানো যে এই পরীক্ষাটা দিয়ে আসছে, পাশ করে আসছে, এইটা আমি হচ্ছে গিয়ে পরের বারের জন্য অ্যাডভাইস করার চেষ্টা করব। ফাতেমা নিশা একটা কমেন্ট করছিল মনে হয়, যে জি একটা পয়েন্ট আপু। অ্যাড করতে চায়। হ্যাঁ আপু, ফাতেমা নিশা ও জানুয়ারি, জানুয়ারি 2024 ও পাশ করেছে, আচ্ছা, 2024 জানুয়ারি পাশ করেছে। ও আমাদের পার্টের মেন্টর। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে ওকে আমরা পার্ট বি এর ইনস্ট্রাক্টর ও হিসেবেও মনে হয় পাবো। একটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছিল হ্যাঁ, ও এটার একটা ভিতরে। পয়েন্ট অ্যাড করতে যাচ্ছিল। নিশা আপু। জি আপু, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখানে আসলে একটা জিনিস, যেটা পয়েন্ট অ্যাড করতে যাচ্ছি, ওটা আসলে কোয়েশ্চনটা একটু আগে যে ভাইয়াটা কথা বললেন ওনার থেকে অলরেডি পেয়েছি। ব্যাপারটা হচ্ছে, আমরা একটা ক্লাসিক বই ধরে প্র্যাকটিসটা করি পার্ট বির, আমাদের যে পার্টনারের সাথে হোক, ইংলিশে হোক, যেভাবেই হোক, মোস্টলি আমরা ইংলিশে প্র্যাকটিস করার চেষ্টা করি। যেটা হয় যে পার্টনার সাথে প্র্যাকটিস করতে গেলে যে পার্টনার একদিক থেকে ভালো পেশেন্ট হয়ে উঠতে পারে না, যে ভালো পেশেন্টের অ্যাক্টিং আমরা পরীক্ষার হলে দেখি। সো আপনি আচ্ছা, যখন একটা পার্টনার সাথে প্র্যাকটিস করবেন, ইউ হ্যাভ টু বি আ গুড পেশেন্ট। ইউ হ্যাভ টু give your partner some googly so that he can solve it right away. হ্যাঁ, এইটা একটা ব্যাপার। সেকেন্ড একটা ব্যাপার যেটা আমি নিজে দুবাইতে পরীক্ষা দিয়ে বুঝেছি, যে আমরা একটা ফরম্যাটে হিস্ট্রিটা প্র্যাকটিস করি, কমিউনিকেশনটা প্র্যাকটিস করি, বাট এটার কোনো গ্যারান্টি নাই যে আপনাকে পুরো ফরম্যাটটা কমপ্লিট করার চান্স দেওয়া হবে ইন কমিউনিকেশন। আর হিস্ট্রিতে আপনাকে চান্স দেওয়া হবে, কিন্তু এমন একটা সিচুয়েশন ওখানে ক্রিয়েট করবে ওই পেশেন্ট অ্যাক্টররা, যে আপনার কাছে মনে হবে আমি তো সামনে আগাইতেই পারবো না। সো এই ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে একরকমের স্ট্র্যাটেজি, হিস্ট্রি টেকিং এর ক্ষেত্রে আরেক রকমের স্ট্র্যাটেজি। হিস্ট্রি টেকিং এর ক্ষেত্রে আমি যেটা দেখেছিলাম, যে আমার ছিল নি জয়েন্ট, নি পেইনের একটা হিস্ট্রি। তো যেটা দেখা গেছে, আমি আমার টিপিক্যাল লাইন ধরে কোয়েশ্চেন করতেছি পেশেন্টকে, কিন্তু পেশেন্ট অনেক সাইডের কথা বলতেছে, মানে সে অনেক আউ ফাউ ডিরেইল করার চেষ্টা করতেছে আমাকে। সরি, একটু ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। তো যেটা হচ্ছে যে পেশেন্ট আমাকে চেষ্টা করছে প্রচুর ডিরেইল করতে, কিন্তু আমি এটা কিভাবে আপনি হ্যান্ডেল করেন, এটা কিন্তু ওরা খুব ভালোভাবে মার্ক করে। আপনি হয়তো দেখা গেছেন পুরা হিস্ট্রি আপনি জিজ্ঞেস করছেন, ও আনসার দিছে, কিন্তু সামহাউ পেশেন্ট ওয়াজ নট স্যাটিসফাইড উইথ ইউ, বিকজ ও চাচ্ছে আপনাকে আরো কিছু ইনফরমেশন দিতে। এখন আপনার তো অবভিয়াসলি এত টাইম কনস্ট্রেন্টে এই হিস্ট্রি এতগুলা কথা শোনার টাইম নেই, তাই না? কিন্তু আপনি আবার রুডও হইতে পারবেন না, মিসবিহেভ করতে পারবেন না। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে টেকনিক্যালি সেই জিনিসটা অ্যাভয়েড করে আপনার লাইনে কোয়েশ্চেন চালায় যাইতে হবে। কিন্তু আপনি যদি পেশেন্টের কনসার্ন
মানে একদম উপেক্ষা করে ইগনোর করে আপনার কোয়েশ্চেনই বলতে থাকেন, এটাতেও কিন্তু মার্ক কাটা যায়। দেন কমিউনিকেশন স্টেশনে যেটা হয় যে আপনি হয়তো চিন্তা করেন যে আপনার মাথার মধ্যে 10 থেকে 12টা কোয়েশ্চেন আছে যেটা আপনি আপনার বইতে পড়ছেন, কিন্তু আপনাকে কমিউনিকেশন স্টেশনে 2 থেকে 3টা কোয়েশ্চেনের পরে অনেক সময় যাইতেই দেওয়া হয় না। আমার ক্ষেত্রে দুবাইতে যেটা হয়েছিল যে সেম ওয়ারফেরিন স্টেশনটা প্রতিটা এক্সাম আইনিকে একটা কোয়েশ্চেনের বেশি সামনে আগাইতেই দেওয়া হয়নি, কিন্তু আপনি তো ওই মুহূর্তে জানবেন না যে বাকিদের সাথে কি হচ্ছে। সো আপনাকে আপনার সিচুয়েশনটা আপনার মতো করে ট্যাকেল দিতে হবে। এখন ওই ক্ষেত্রে আপনি এটা টেনশন না করে যে আমি সামনে কেন যাইতে পারতেছি না কমিউনিকেশন স্টেশনে, রাদার ইউ শুড অ্যাড্রেস দ্য কনসার্নস অফ দ্য পেশেন্ট অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। আর আপনাকে সবসময় এটাই মাথায় রাখতে হবে যে ব্রিটিশরা হচ্ছে মাস্টার অফ ম্যানার্স। সো আপনি যদি প্রপার ওয়েতে কমিউনিকেশনে ম্যানার না দেখায় আপনি চেষ্টা করেন পেশেন্টকে ইন্টারাপ্ট করে বারবার, কিংবা পেশেন্টকে একটু লাইক স্লাইট বিরক্তি দেখায় আপনি সামনে আগানোর চেষ্টা করেন, এটাও কিন্তু আপনার মার্ক কাটার ক্ষেত্রে একটা কারণ হতে পারে, যেটা আমরা হয়তো ওই রাইট অ্যাওয়ে আমরা বুঝি না। কিন্তু আমি আমার পরীক্ষা দেওয়ার আগে এরকম জায়েদ ভাইয়ের মতো অনেকের সাথে কথা বলছিলাম, অ্যান্ড আমি এরকমই টিপস পেয়েছি সবসময় যে এভাবে করলে মনে হয়েছে মার্কটা আসছে, এভাবে করছি দেখে মনে হয়েছে আমি পাসটা করে গেছি। অ্যান্ড আমার এক্স্যাক্টলি সেম টাইপ অফ এক্সপেরিয়েন্সই হয়েছে। জায়েদ ভাই যেভাবে বর্ণনা করলেন এরকমই আসলে এক্সপেরিয়েন্স থাকে। আপনাকে যদি একটু আপনি বলে না ওই যে প্রত্যুৎপন্ন মতে যদি না হন, তাহলে কিন্তু আপনি সিচুয়েশন গুলা ট্যাকেল করতে পারবেন না। আপনাকে সিচুয়েশন দেওয়াই হবে রাইট অ্যাওয়ে যে আপনি যাতে ওগুলা দেখতে পারে আপনাকে এখানে কত স্কিলড, কত নলেজেবল, এর থেকেও বেশি চেষ্টা করবে আপনি কতটা সেফ, আপনি কতটা হাম্বল, কতটা মানে গুড ম্যানারের অধিকারী। সো চেষ্টা করবেন স্ক্রিপ্টের সাথে তো আমরা লেগে থাকবো, অবভিয়াসলি দিস ইজ আ এক্সাম, এখানে আমাদের নলেজ স্কিল সবই টেস্ট করা হয়। এর সাথে সাথে আমরা চেষ্টা করব যখন আমরা প্র্যাকটিস গুলা করি আমরা যাতে একটু বেটার পেশেন্ট হয়ে নিজের পার্টনারের সাথে প্র্যাকটিস গুলা করি, তাইলে আপনিও বুঝবেন যে আপনার আসলে এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করলে কি করতে হবে। অ্যাটলিস্ট আমি এভাবে আমার পার্টনারের সাথে প্র্যাকটিস করতাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ নিশা, আই থিঙ্ক দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। ইনফ্যাক্ট আমি যখনই বাংলাদেশে কোনো ওয়েবিনার বা এই এমআরসিএস পার্ট বির কোনো মক সেশন করি, আমার কাছে যেটা মনে হয়েছে যেহেতু ইংলিশ আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, এটা একটা বড় ব্যারিয়ার যে মানে এইখানকার যে ডক্টররা এই পরীক্ষাটা দেয় তাদের জন্য এটা একটা ডে টু ডে রেগুলার লাইফে ওরা যা করে পরীক্ষার হলে গিয়ে ওরা লিটারেলি তাই করে। সো ওদের জন্য এটা যতটা ক্যাজুয়ালি চলে আসে আমাদের আসলে জিনিসটা এতটা ক্যাজুয়ালি আসে না। কিন্তু আবার আপনি ওই স্টিফনেসটাও দেখাতে পারবেন না যে আপনি একদম স্ক্রিপ্ট মুখস্থ করে করে হ্যাঁ সরি হ্যাঁ থ্যাংক ইউ এরকম বলতেছেন। তো যেটা আসলে একমাত্র উপায় এটা ওভারকাম করা হচ্ছে প্র্যাকটিস। আচ্ছা আমি তো মাঝখানে ইন্টারাপ্ট করে ঢুকলাম, বাট আমি মনে হয় খুব বেশি টাইম আর নেওয়া ঠিক হবে না যেহেতু 2টা হ্যাঁ হ্যাঁ বাজে already। আমি জাস্ট 5-10 মিনিট একটু কিছু সামারাইজ করে কথা বলি আর তারপরে যদি আম, জায়েদ একটা হিস্ট্রি টেকিং স্টেশন, স্পেশালি আমরা প্যানক্রিয়াটাইটিস নিয়ে যেহেতু কথা বলতেছিলাম এটা একটু করে দেখায় তাহলে আমার মনে হয় সবাই এটা থেকে একটু বেনিফিটেড হবে। হ্যাঁ তো আমি তো ইন্ট্রোডাকশন নাহিদে দিয়েই দিছে, আমি নসীন, আমি জেনেসিসের সাথে মেন্টর হিসাবে আছি অনেকদিন। আম, আমার আমি শুরু করতে চাই আসলে জায়েদকে একটা হিউজ থ্যাংক ইউ দিয়ে, কারণ ও এবং কনগ্রাচুলেশনস অফ কোর্স, কারণ ও ক্যাজুয়ালিটির মতো এত বিজি একটা ওয়ার্ডে কাজ করে ও পরীক্ষা পাশ করে আসছে পার্ট বি এবং তারপরে লিটারেলি সে 2 দিনের নোটিসে রাজি হয়েছে আমাদের সাথে একটা ওয়েবিনার করার জন্য। এবং এটার সাথে জেনেসিস এবং নাহিদাকেও অনেক থ্যাঙ্কস যে তারা 2 দিনের মধ্যে পোস্টারিং পাবলিসিটি থেকে শুরু করে এই পুরো জিনিসটা অ্যারেঞ্জ করছে। আম, তো এই যে এমআরসিএস এক্সামিনেশনটা নিয়ে মাত্রই যেটা বলতেছিলাম, আমার এমআরসিএস মে বি টু ওল্ড টু অ্যাডভাইজ এনিথিং, কারণ আমি 2018-তে দিছি এই পরীক্ষা অ্যান্ড দিস ইজ লিটল 2024। সো 6 বছর আগের এক্সাম নিয়ে আসলে কিছু বলা ডিফিকাল্ট। তবে জায়েদের থেকে শুনে আমি আজকে যেটা বুঝলাম যে এক্সাম ফরম্যাট কিন্তু খুব বেশি চেঞ্জ হয় নাই, ওদের মোটামুটি সেমই আছে। আর আমরা এখানে আমাদের যারা কো ট্রেনি ওদেরকে রেগুলার বেসিসে আমাদের হেল্প করতে হয় এই পরীক্ষার প্রিপারেশনের জন্য। সো আমি মোটামুটি এক্সাম নিজে না দিলেও ইন টাচে থাকি বা কি স্টেশন আসে না আসে সবসময় শুনতে থাকি।
তো আমার কাছে মনে হয় নাই গত 6 বছরে খুব বেশি কোনো চেঞ্জ আসছে, হয়তো বা একটু 19 আর 20 হতে পারে। তো এইখানে পুরা পরীক্ষাটা আসলে একটা মানে অ্যাক্টিং স্কিল। আপনাকে গিয়ে ওখানে জাস্ট দেখাইতে হবে যে আপনি একটা সেফ ডক্টর, আপনি একটা খুব মানে আপনার কমিউনিকেশন প্রফেশনালিজম এগুলি সব অন পয়েন্ট, এবং পাশাপাশি আপনার যে একদম বেসিক নলেজ এবং স্কিল। যেটা মনে রাখতে হবে যে এই পরীক্ষাটা কারা দেয়, এই পরীক্ষাটা দেওয়ার পরে একটা ডক্টর একটা স্পেশালিটি ট্রেনিং এ ঢুকবে এবং তারপরে সে 6 বছর শুধুমাত্র ওই সার্জারির ওই স্পেশালিটিতে ট্রেন্ড হবে। সো মানে এইখানে যে আপনার কাছ থেকে খুব ইন্টেন্সিভ লেভেলের কোনো নলেজ বা স্কিল চাওয়া হবে তা না, বাট যে আপনি যেই কাজটাই করতেছেন না কেন আপনি কি এটা প্রফেশনালি করতেছেন কিনা, সেফলি করতেছেন কিনা, প্লাস হচ্ছে গিয়া ফাতেমা যেই কথাগুলা বললো যে ম্যানারিজম, যেটা কিনা ওদের একদম মানে বাই হার্ট চলে আসে, কিন্তু আমাদের একটু অ্যাক্টিং করে করে আনতে হয় আর কি, প্র্যাকটিস করে ওই জিনিসটা আওতায় আনতে হয়। তো এই প্র্যাকটিস ইজ এ কি, প্লাস পার্টনারের সাথে ডেফিনেটলি পড়তে হবে। বাট এগেইন আমি নিশার কথাগুলা একো করতে চাই যে অনেক সময় আমরা পার্টনার হিসেবে যেটা করি, আম, যে পেশেন্ট হিসাবে আমাদের কিভাবে অ্যাক্ট করতে হবে বা এই যে ফিডব্যাক দেওয়া, অনেক সময় দেখা যায় কি আমরা পার্টনারের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে বা পার্টনার কষ্ট পাবে, এই জন্য আমরা কিন্তু নেগেটিভ ফিডব্যাক গুলো ওইভাবে দিতে চাই না। বা অনেক সময় আমরা আছে জুনিয়র সিনিয়র কাপল আপ করে পড়ি, তো সিনিয়রের সাথে যে পড়তেছে সে কিন্তু এটা সহজে বলতে যাবে না যে ভাইয়া আপনার এটা হচ্ছে না বা আপু আপনার এটা হচ্ছে না। তো এই জিনিসগুলো ওভারকাম করার জন্য আইদার আমাদেরকে নিজেদের মধ্যে এই কমিউনিকেশনটা বাড়াতে হবে, অথবা থার্ড একজন পার্সনের সুপারভিশন খুব জরুরি, যাতে করে আপনি কি ভুলগুলা হচ্ছে এই ভুলগুলা যাতে আপনি জানতে পারেন এবং ওগুলো আপনি কারেক্ট করতে পারেন। তো আমার নিজের এক্সপিরিয়েন্স হচ্ছে, আমাকে লাকিলি যে সুপারভাইজ করতো পরীক্ষার সময় সে হচ্ছে আমার সিনিয়র ছিল, এবং সে আমি কিছু একটা ভুল করলেই আমাকে খুব হার্শলি এটা বলতো। এবং আপুর কথা ছিল হচ্ছে যে আমি তোকে এখন এই অপমানটা করতেছি যাতে পরীক্ষার হলে তোকে ওই কষ্টটা না পাইতে হয়, যে পরীক্ষার হলে তুই এটা না পেরে চলে আসলি তারপর ফেল করে চলে আসলি। তো ইটস জাস্ট দ্যাট অনেস্টি ইন ফিডব্যাক, when you like study in a partnership with someone. তো এটা হচ্ছে এতটুকু আমি বলবো পরীক্ষা নিয়ে, এবং পরীক্ষার ইনসাইট স্কিল নিয়ে তো অলরেডি জায়েদ ফাতেমা অনেক কিছু বলে ফেলছে। আরেকটা যেটা আমি, যেহেতু মানে আমার জায়গা থেকে আমি একটু প্রিভিলেজ নেই, কারণ আমি যেহেতু এমআরসিএস দিয়ে এরপরে অলমোস্ট 6 বছর 5 বছর হলো ইউকেতে কাজ করতেছি, এখন ট্রেনিং এ আছি, তো আমার এমআরসিএস এর পরেও আরো কিছু দেখার অভিজ্ঞতা হয়েছে। তো সেইখান থেকে আমি একটা কথা বলতে চাই, যে এমআরসিএস পরীক্ষাটা আমরা যখন দেই আমরা খুব একটা টানেল ভিশন নিয়ে দেই, যে পার্ট এ দিছি, পাশ করছি, এবার পার্ট বি দিব। তো এরপর একটা পরে দেখা যাবে, আগে ওইটা পাশ করি তারপরটা তারপরে দেখা যাবে। তো এখন একটা হিউজ কনসার্ন তৈরি হয়েছে ওভারঅল, যে আচ্ছা এমআরসিএস দিয়ে জব পাওয়া যাচ্ছে কিনা, এমআরসিএস দেওয়ার পরের স্টেপ গুলা কি, বা এমআরসিএস দিয়ে হয়তো আপনি জব পেয়ে আসলেন এখানে। আম, তো দুই ভাগে ভাগ করা যায়, যারা এমআরসিএস দেয় কেউ হচ্ছে ইউকেতে জব নিয়ে আসবে, ট্রেনিং এ ঢুকবে, এখানে সার্জারিতে ক্যারিয়ার করবে, এই জন্য পরীক্ষাটা দেয়। আর কেউ হচ্ছে জাস্ট একটা অ্যাডিশনাল ডিগ্রি হিসাবে, যে বাংলাদেশেই প্র্যাকটিস করবে বাট একটা স্ট্রাকচার্ড একটা এক্সাম দেওয়ার অভিজ্ঞতা থাকলে অবশ্যই প্র্যাকটিসে সেটা লাভ হবে, তো ওই জন্য দেয়। তো যারা ইউকেতে আসবে তারা ইন লং রান, কিন্তু এমআরসিএস কিন্তু শেষ না, এমআরসিএস হচ্ছে জাস্ট শুরু, এবং এরপরে আরো মানে হাজার হাজার জিনিস করার থাকে এখানে এসে, যে এই জার্নিটা কন্টিনিউ করার জন্য। তো আমি যখনই সুযোগ পাইছি সবসময় এটা নিয়ে কথা বলছি যে ওভারঅল এখন বিশেষ করে যেটা হয় এমআরসিএস এর ক্ষেত্রে, যেহেতু কোনো ট্রেনিং লাগে না, তো একদম ফ্রেশ গ্রাজুয়েট যারা পাশ করে বের হচ্ছে তারা হয়তো পার্ট এ পার্ট বি পাশ করে গেল, বাট তাদের সার্জারির এক্সপিরিয়েন্স হয়তো শুধু ওই ইন্টার্নশিপের ওইটুকু করা পর্যন্তই, বা বড়জোর হয়তো 6 মাসের একটা ট্রেনিং করলো, দ্যাটস ইট। তো এরপরে যখন তারা এইখানে আসে কাজ করতে, একে তো একটা হিউজ শিফট একটা দেশ থেকে আরেকটা দেশে, তার উপরে এই এই যে জবের একটা স্ট্রেস, এই যে একটা রেসপন্সিবিলিটি নিতে হয়, এইটার সাথে কিন্তু কোপ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এমআরসিএস এর পাশাপাশি যে একটা মিনিমাম লেভেল সার্জিক্যাল এক্সপিরিয়েন্স রাখা, পোর্টফোলিওতে সার্জারি রিলেটেড বিভিন্ন ধরনের একাডেমিক, লিডারশিপ, টিচিং এই ধরনের কাজগুলা করার, এটা হচ্ছে আমি যখন 5 বছর আগে ওয়েবিনার করে বলতাম তখন এই কথাগুলো অনেক ক্যাজুয়াল ছিল, কারণ এগুলো হচ্ছে জাস্ট আপনি করলে আপনার জন্য হেল্পফুল হবে।
কিন্তু এখন এত কম্পিটিটিভ হয়ে গেছে সবকিছু যে এইটা না করলে আপনার জবের জন্য শর্টলিস্টেড হওয়ার পার্সেন্টেজটা অনেক কমে যায়। এটাই এখনকার রিয়েলিস্টিক পিকচার, আমরা যেটা রিসেন্ট গত কয়েক মাসের মধ্যে দেখি। মানে অগণিত মেসেজ আসে যে আপু এমআরসিএস করে বসে আছি, জব পাচ্ছি না, এই টাইপের। তো এটা আসলে পুরো একটা আলাদা ওয়েবিনার ডিমান্ড করে, আমি এটা নিয়ে আজকে কথা বলে শেষ করতে পারবো না। সো আমাদের ইনশাল্লাহ নেক্সট উইকে আরেকটা ওয়েবিনার আছে যেখানে আমাদের ইউকের একজন কনসালটেন্ট জয়েন করবে। ওইখানে আমরা স্পেসিফিক্যালি শুধু জব অ্যাপ্লিকেশন, পোর্টফোলিও বিল্ড আপ, ইন্টারভিউ প্রিপারেশন, ট্রেনিং অ্যাপ্লিকেশন, এই টপিকগুলো নিয়েই কথা বলবো। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে এই ওয়াইড ভিউটা রাখলে আমাদের সবার জন্য অনেক ভালো। আমি নিজেই যখন জব করতে ইউকেতে আসি আমার এটা ছিল না, বাট আমি অবশ্যই চাই যে আমার যারা জুনিয়র আসবে, আমার যারা স্টুডেন্ট আসবে বাংলাদেশ থেকে, তারা যাতে আরো বেটার পোর্টফোলিও নিয়ে আসে, যাতে করে তারা এখানে এসে আরো ইফেক্টিভলি তাদের জার্নিটা কন্টিনিউ করতে পারে। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় রাইসা, মৃধা, নিশা আপু আপনি কিভাবে হ্যান্ডেল করছিলেন ওয়ারফেরিন স্টেশনটা, যদি আইডিয়া দিতেন। আচ্ছা ফাতেমা, আমরা কি তোমাকে এই কোশ্চেনটা একটু অ্যান্সার করতে বলতে পারি? রাইসা মৃধা জিজ্ঞেস করছে যে হাউ ডিড ইউ হ্যান্ডেল দ্য ওয়ারফেরিন সিচুয়েশন। জি আপু, আসসালামু আলাইকুম again. বেসিক্যালি যেটা হয়েছিল যে ওয়ারফেরিন স্টেশনটাতে পেশেন্টটা থাকে ব্লাইন্ড। তো প্রথমেই যখন পেশেন্ট আমরা ঢুকি দেখি যে পেশেন্টটা হয়তো দাঁড়ায় আছে, ঠিক আছে, তো আপনার কিন্তু অবভিয়াসলি অভাব, দাঁড়ায় থাকলে ওকে বসতে অফার করতে হবে। প্লাস হচ্ছে আমি যেটা একটা অ্যাডিশনাল ট্রিক ইউজ করছিলাম, যেটা হচ্ছে ওর রাইট শোল্ডার অথবা লেফট শোল্ডারে আমি ট্যাপ করে বললাম যে আমি এই দিকে আছি। Okay, so I'm sitting right in front of you. So if you want to talk, you can talk directly in front of you. Okay, so এই জেস্টারটা ওর কাছে ও নিজে অ্যাপ্রিসিয়েট করছে যে হ্যাঁ এইটা খুব কাইন্ড একটা জেস্টার হয়েছে। দেন হচ্ছে আপনি যখন একটা পেশেন্ট, মানে সাপোজ আমরা এরকম হয় না আমাদের প্র্যাকটিসে যে একটা পেশেন্ট লং টার্ম একটা ঔষধে আছে এন্ড আপনি তাকে বোঝাচ্ছেন যে না এখন নতুন একটা ধরেন ও আছে হয়তো অ্যান্টি ডায়াবেটিক ড্রাগসে, কিন্তু আপনি বুঝাচ্ছেন যে ইনসুলিনটা এখন ওর জন্য অ্যাকিউট কন্ডিশনে ভালো হবে। তো ওর যে এটার প্রতি একটা স্টিগমা কাজ করে, এটা তো আপনাকে দূর করতে হবে, রাইট? সো আপনাকে শুনতে হবে যে স্টিগমাটা কেন কাজ করতেছে। সেম গোস ফর দিস স্টেশন অ্যাজ ওয়েল। ওই পেশেন্ট আপনাকে একটা কোয়েশ্চেন করবে, আপনি ওইটা আনসার দিতে না দিতে ও ডিসস্যাটিসফাইড হয়ে আরো 2-3টা কোয়েশ্চেন করবে। আপনি ওকে বলবেন ওকে আই এম লিসেনিং, ইয়েস আই রিয়েলি ফিল ইয়োর পেইন, আই অ্যাপ্রিসিয়েট ইয়োর কনসার্ন। এই জিনিসগুলো আপনি বলবেন। বেসিক্যালি আমার পুরো স্টেশনটাতে ওই একটা কোয়েশ্চেন দিয়েই ওর কথা শুনতে শুনতে আর ওর কথায় এমপ্যাথি দেখাইতে দেখাইতেই শেষ হয়ে গেছে। অ্যান্ড আই থট আই ওয়াজ গোনা ফেইল। কিন্তু যখন আমি বাইরে আসলাম, মানে পুরো এক্সাম শেষ, সাডেনলি ওই পেশেন্টের সাথে আমার বাইরে দেখা হয়েছে। তো এটা হয় না, আনইউজুয়াল, আমাদের কিছু এক্সামিনেশনে দেখা হয়েছে, ওনারা বলে দিছে যে "এই তুমি পাস"। আমি চিন্তা করলাম আমি কেন পাস করছি, আমি ওকে জিজ্ঞেস করলাম যেহেতু ও অনেকদিন ধরে ওখানে অ্যাক্টর। ও আমাকে বলতেছে তুমি যে আমাকে ওই কোয়েশ্চেন থেকে ড্র্যাগ করে সামনে নিয়ে যাও নাই, অ্যান্ড ইউ অ্যাপ্রিসিয়েটেড এভরি সিঙ্গল কনসার্ন অফ মাইন্ড। তোমার নিজের এক্সামের কথা চিন্তা বাদ দিয়ে, সময়ের চিন্তা বাদ দিয়ে, যেটা অন্যরা করে, অন্যরা কি করে ব্ল্যাবারিং করা শুরু করে বা পেশেন্টকে বিরক্ত করে ফেলে যে না আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই, নেক্সট কোয়েশ্চেনে যাই। এই জিনিসটা করে দেখেই কিন্তু ফেলটা হয়। কারণ এটা হচ্ছে কমিউনিকেশন স্টেশন, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমি কমিউনিকেট করব পেশেন্টের সাথে। এবার এটা আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, ডাজন্ট ম্যাটার। আপনার 10 মিনিট চলে গেলেও সমস্যা নেই। এখানে কেউ আপনাকে বলবে না যে হিস্ট্রি টেকিং এর মতো যে সব কোয়েশ্চেন ধরে শেষ করতেই হবে। ওকে, এইটা ছিল বেসিক্যালি স্ট্র্যাটেজি, জাস্ট শো এমপ্যাথি। ও যদি কোনো ভুল নোশানও থাকে আপনি চাইলে এটাও কারেক্ট করে দিতে পারেন, বা ও যদি চিল্লাফাল্লা করে বলে যে আমি তোমার কনসালটেন্টকে দেখা করব, কথা বলবো, আপনি ওইটাও প্রপারলি ডেলিগেট করতে পারেন যে ঠিক আছে আমি আমার কনসালটেন্টদের সাথে কথা বলে তোমার কাছে আমি একটু পরে ফিরে আসছি। মানে এটা ইংলিশে বলবেন অবভিয়াসলি, আইল গেট ব্যাক টু ইউ আফটার কনসাল্টিং উইথ মাই কনসালটেন্ট। এটাও কিন্তু ওরা অ্যাপ্রিসিয়েট করে। আমরা আসলে অনেক কিছু মানে এত কমপ্লিকেটেডলি আমরা প্র্যাকটিস করি যে আমরা অনেক সিম্পল সিম্পল জিনিস ভুলে যাই পরীক্ষার হলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ It was ধন্যবাদ really নিশাকে helpful. অনেক।
নিশার এই কথাটা শুনে আসলে মনে পড়লো যে আমরাও যখন এরকম আমার এক্সামে সম্ভবত পার্টিকুলারলি ডিফিকাল্ট কমিউনিকেশন পার্ট ছিল হচ্ছে কনসালটেন্টের সাথে যেটা করতে হয়, একটা পোস্ট ম্যাস্টেকটমি পেশেন্ট, তার ড্রেইনে ব্লাড আসতেছে অ্যান্ড দেন কনসালটেন্টকে ফোন দিয়ে বলতে হয়। সো দ্য কনসালটেন্ট উই হ্যাড ডিউরিং আওয়ার এক্সাম, শি ওয়াজ সো ডিফিকাল্ট, মানে ওই স্টেশন থেকে মানুষজন অলমোস্ট কাঁদতে কাঁদতে বের হয়েছে। মানে শি ওয়াজ আস্কিং সো মেনি কোয়েশ্চেন্স অ্যান্ড সো হার্শলি, যে তুমি কেন আমাকে রাত 2টার সময় ফোন দিছো এটা বলার জন্য, মানে এরকম এরকম টাইপের কথাবার্তা। তো কি বিট হচ্ছে কি, জাস্ট মাথা ঠান্ডা রেখে কথা চালায় যাওয়া এবং নিজের পয়েন্টে এস্টাবলিশ যে এই পেশেন্টের ব্লিডিং হচ্ছে, এই পেশেন্টের ড্রেইনে ব্লাড আসতেছে, ইউ হ্যাভ টু কাম অ্যান্ড টেক হার ব্যাক টু থিয়েটার, অর আই ক্যান ডু অল দ্য রিসাসিটেশনস অ্যান্ড ইনভেস্টিগেশনস, বাট এই পেশেন্ট যদি থিয়েটারে যায় ইউ হ্যাভ টু কাম। রাত 2টার সময় কনসালটেন্টকে ঘুম থেকে উঠাইলে অনকলের মধ্যে বা সে সারাদিন ওটি করে বাসায় গেছে, হি অর শি ইজ নট গোনা বি হ্যাপি, বাট আপনাকে মাথা ঠান্ডা রেখে আপনার কনভারসেশনটা চালায় যেতে হবে। ইউ কান্ট বি রুড, বাট ইউ হ্যাভ টু বি পারসিস্টেন্ট অন ইউর জাজমেন্ট। এটা হচ্ছে মানে এই এই ছোট ছোট জিনিসগুলো। তারপরে যে একটা অ্যাংরি মাদারের একটা কমিউনিকেশন থাকে, যার ছেলেকে অ্যাপেন্ডিসেক্টমির জন্য ঢুকায় দেওয়া হয়েছে ওটিতে, বাবার থেকে কনসেন্ট নিয়ে, সেই বাবার সাথে মা এখন আর থাকে না, সো শি ইজ আপসেট যে কেন বাবার থেকে কনসেন্ট নিয়ে ঢুকায় দেওয়া হলো, কেন তার জন্য ওয়েট করা হলো না। তো এই জাতীয় স্টেশনগুলোতে মানে কোনোভাবেই এটা স্বীকার করা যাবে না যে আচ্ছা আমরা এটা ভুল করে ফেলছি। তাকে এই জিনিসটা বোঝাতে হবে পোলাইটলি অ্যান্ড এমপ্যাথেটিক্যালি যে আমরা যে কাজটা করছি সেই কাজটা তোমার ছেলের বেস্ট ইন্টারেস্টেই করছি, বাট আই কমপ্লিটলি অ্যাপ্রিসিয়েট দ্যাট ইউ আর নট হ্যাপি, বাট লেটস সিট ডাউন অ্যান্ড টক অ্যাবাউট দিস। ইভেন আমাদেরকে এটাও শেখানো হতো যে এই ক্ষেত্রে মাকে বলা যাবে না যে প্লিজ কাম ডাউন, কারণ যার ছেলেকে তার কাছ থেকে কোনো পারমিশন না নিয়ে জাস্ট সোজা অপারেশন থিয়েটারে ঢুকাই দেওয়া হয়েছে, অ্যান্ড নাও আপনি তাকে বোঝানোর চেষ্টা করতেছেন যে তার ছেলে থিয়েটারে বা থিয়েটারে পরে মারাও যাইতে পারে, দেয়ার ইজ আ 1% রিস্ক অফ লাইফ, শি ইজ নট গনা কাম ডাউন। কিন্তু পারসিস্টেন্টলি যে এই জিনিসটা বোঝায় যাওয়া এবং মাথা ঠান্ডা রাখা, এই জিনিসগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট এক্সাম হলে। আচ্ছা, আমার মনে হয় আমরা মোটামুটি ইম্পর্টেন্ট সব পয়েন্ট কাভার করে ফেলছি। আমি একটা কোশ্চেন একটু ইয়ে করি, ফাবাসির কোশ্চেন করছে, এফআরসিএস এর ট্রেনিং কি solely ইউকে ট্রেনিং হওয়া মাস্ট নাকি দেশের ট্রেনিং কাউন্ট করে ওখানে? দেশের ট্রেনিং এখানে কাউন্ট করে না। সো এফআরসিএস এর জন্য 2টা রুট আছে, সিজার রুট আছে অ্যান্ড সিসিটি রুট আছে। অ্যাজ আই প্রমিসড, আমরা নেক্সট উইকে যখন আমরা এখানকার কনসালটেন্টকে নিয়ে বসবো, ওনাকে নিয়ে আমরা এই বিষয়ে আরেকটু ডিটেইলে আলোচনা করব। তো এটা নিয়ে আমার মনে হয় আজকে আমি খুব বেশি আর ডিটেইল ইয়াতে না যাই। ওকে, রাইসা said thanks, welcome. I have a query about the dress code. Is it mandatory to wear a shirt, pant and shoes? So I think it's a male dress code question. So Zayed answer করুক এটা। ড্রেস কোডের ব্যাপারে বলতে গেলে আসলে ম্যান্ডেটরি কিছুই না, শার্ট প্যান্ট পরে যেতে হবে এমন কিছু না। আমাদের সাথে পরীক্ষা দিচ্ছেন এমন অনেকেই এরকম কলার্ড টি শার্ট পরে গেছেন, কোনো অসুবিধা নাই অ্যাজ লং অ্যাজ ইট ইজ প্রফেশনাল। একবারে ক্যাজুয়াল আপনি ড্রেস পরে গেলেন যেটা আয়রন করা নেই, এরকম না হলে আই থিঙ্ক অ্যাকসেপ্টেড। অ্যান্ড আপনার হাত সবসময় এলবোর উপরে থাকতে হবে, এটাই হচ্ছে ওদের কোয়েরি, এতটুকু। ওকে, আচ্ছা শুভ আমরা কি ভাই, আমি একটু বলি, আপনি মনে হয় আমার কোশ্চেনটা বুঝতে পারেন নাই। আমি আসলে জিজ্ঞেস করছি যে এই পায়জামা পাঞ্জাবি টুপি পরে পরীক্ষা দেওয়া যাবে কিনা, এটা জিজ্ঞেস করছি, শার্ট প্যান্ট পরতে হবে কিনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমার কোশ্চেন একটু দেখেন ভালো করে। সরি সরি, হ্যাঁ হ্যাঁ দেখি। শুনলেন সেই যেমন যে আপুরা একটু আগে যেটা বললেন সেফ সার্জারি জন্য ওরা অ্যাপ্রিসিয়েট করে, সেফ সার্জারি ওরা স্যান্ডেল পরে আসলে যাওয়া ঠিক হবে না, যদিও এরকম কোনো কিছু মেনশন করা নেই কোথাও। মেনশন করা আছে আপনি এমন জামা পরবেন যেটা এলবোর উপর পর্যন্ত ফোল্ড করা আছে বা দেখা যায় ভিজিবল, এতটুকু হচ্ছে ওখানে মেনশন করা। পাঞ্জাবির ব্যাপারটা আসলে আমি জেনে আপনাকে জানাতে পারবো ইট ইজ অ্যালাউড অর নট। আর জুতার ব্যাপারটা হচ্ছে স্যান্ডেল ওরা অ্যাপ্রিসিয়েট করে না, অ্যাপ্রিসিয়েট করে আপনার কভার্ড আপ কোনো কিছু যেটা আপনার পাকে কভার করে রাখে। এতটুকু আমার এই মুহূর্তে জানা, আই গেট ব্যাক টু ইউ এটা সহ সাইড ইফ ইটস ওকে। ওকে, ওকে, আচ্ছা আমরা কি একটু 5 মিনিটে একটা হিস্ট্রি টেকিং মানে কুইকলি একটু জাস্ট একটা ডেমো স্টেশন করে সবাইকে করতে পারি, দেখাতে পারি, তাহলে and then I think we can wrap up.
বললে আমরা পারি আসলে। ওকে তো এটা তো অ্যাবডোমিনাল পেইনের হিস্ট্রি টেকিং না, সো আমি হ্যাঁ। পেশেন্ট হই। হ্যাঁ। আমি একটা স্টপ 5 মিনিট না টাইম নাকি 6 মিনিট? Sure. 6 মিনিট, আচ্ছা। এটা আরেকটা জিনিস, আমরা যখন মানে প্র্যাকটিস করতাম আমরা 5 মিনিটে প্র্যাকটিস করতাম, কারণ পরীক্ষার হলে আসলে অনেক সময় নার্ভাসনেসে কোশ্চেন মনেও পড়ে না। তো আমার মনে হয় লেটস টেক 5 মিনিটস অ্যান্ড Okay. দেন স্টার্টিং নাও। All right. Good morning. I'm Dr. Zahab, one of the surgical candidates. Can I confirm your name and age? Yes, my name is Noshin. I'm 33 years old. Nice to meet you, Mr. Nashin. Today, so I've been asked to ask you some questions regarding your condition. Are you okay with that? Yes, doctor, but I'm in severe pain. Oh, yes, I was going to ask you about that. Can I offer you some painkillers? Noshin? Yeah, I think that would be really helpful. Thank you. All right. I'm arranging the painkiller. It will take 1 minute max. All right. So if you permit, we can proceed with the question and answers, and the painkiller is on its way. Is it okay? Yes, I All think right. I'll just. So, Noshin, how can I help you today? So I've got this really bad pain in my upper tummy from last night. I'm really sorry to hear that, Noshin. I hope you get better really soon. I'll ask you some questions regarding your pain, and I'll take some notes. Is that okay with you? Yeah. All right. So, can you show me where you feel the pain, Noshin? It's mostly in the upper side, just below my rib cage. Can you please point to the side? Yeah, it's just in somewhere in the Okay. middle. Does it move anywhere, Noshin? Pardon? Does it move anywhere? Does the pain go anywhere? I feel like it's going to my back. No, I'm really sorry to hear that. That must be troubling you. Did it start suddenly or gradually? So Wait, last okay. night it started. I thought I'd take some pain relief, but then I woke up at the middle of night with excruciating pain and I couldn't go back to sleep. That must be very troublesome for you. I think the medicine will make you feel better. So about this pain, did it come and go? Or it's still there Um, from the beginning? No, it's just gradually getting worse and worse. It's getting worse. I'm really sorry to hear that. Is there anything that makes the pain stop? Nashin? You already stated you take some medicines. Did it disappear or it's still there? At I the took a same bit of intensity? morphine first when I came here, and then it's been 2 hours, so it's coming back again. But that I think took the edge of it a little bit. I'm really sorry to hear that, Nashin. So is there anything that makes the pain increase? Um, Notice anything like that? I tried to have some breakfast and it really didn't help, so I just stopped. All right, I'll take a note of this. So, Noshin, can you describe this pain for me? Is it collective, cramping, or stabbing? Can you tell me? I feel like it's quite sharp and it's more like burning. All right. If I tell you to score the pain from 1 to 10, while 10 being the worst pain you can imagine, can you tell me how would you rate it? I think at this point it would be 8. Oh my God, that must be very hard for you, but you're doing so well. Thank you very much. I'm going to ask you some questions to reach a diagnosis, Noshin. There will be some specific question. Does the pain must be your back? Have you noticed anything like that? Sorry, say that again. I'm sorry. Does the pain must be your back? Does it go to your back? Yeah, sometimes. Oh, and have you tried leaning forward? Does it go away while leaning forward? Maybe a little bit, but not enough. Okay. So, Noshin, can you tell me if it moves to your right shoulder, the pain? Not particularly. It's mostly going to my back. All right. And have you noticed that the pain increases by fatty meal or anything after eating? I couldn't eat. Okay. I'm really sorry to hear the question. Have you noticed any chest pain? Sorry, have you been investigated for any cardiac problems? Any problems to your heart recently? No. Have you noticed any blood in the stool? No, it looks more pale than usual this Oh. morning. All right, Noshin. So, do you have any medical conditions that you see your GP for?
No, Do you have you ever had any surgeries? no, All right. Do you take any medications regularly? no. All right. Do you mind if I ask you some personal questions? Yeah, go on. Yeah. What do you do for living, Roshan? So I'm a typist. You're a therapist. All right. Who's at home with you? My husband. Right. Do you have any difficulties with the stairs, Roshan? No, All right. Do you smoke? no, Do you drink alcohol? just occasionally. Occasionally. Can you mention how many units it might be per week? Just maybe a pint over the weekend. All right. So is there anyone else in the family who has had the similar problem? No. Okay. Before we go any further, Roshan, can I please ask, what do you think is the causes to your pain? Do you have any Uh, idea about what you have? I don't. My mom had gallstones, but I've never been diagnosed with one, so I'm not sure. All right. What are you most concerned about? Um, I Is just there any need particular pain to concern? go away. I just want this All pain. right. I understand this. And what are you hoping for us to do for you today, Roshan? Just get the pain away and then find out. I briefly understand your concern. Some other questions. Do you have any chest pain or breathing difficulties, Roshan? No. All right. Any problem while passing urine? It just looks darker than usual. All right. Any muscle or joint pain that you're having that I should know No. of? No. All right. Do you want to add anything else, Roshan? No. All right. Thank you, Roshan. I'll talk to my consultant about your condition and I'll get back to you. All right. In the meanwhile, I hope you get better. Thanks. Thank you, Roshan. I'm gonna কিছু miss করে গেছি আপনার। No, I think it's okay. So, question answer. What do you think the diagnosis is? All right. I think the patient may have a pancreatitis, maybe Actually, you should cholecystitis, summarize MI. first. You should summarize your history first. So today I've taken history from a Russian 33-year-old female who's having chest pain, upper abdominal pain for 1 night, and it does not go away totally with medications, and it gets worse after eating. She has noticed pale stool and dark urine. So, what's your provisional diagnosis? I think she might have acute pancreatitis, acute cholecystitis, and myocardial infarction. Differential or provincial? Sorry, not sure you got it. So, provisional diagnosis, and then what are your differentials as well? Conventional diagnosis is maybe pancreatitis, acute pancreatitis, and differentials are acute cholestatis, myocardial infarction, etc. Okay. So, how will you proceed to this management, investigation, or treatment wise? So first I will examine the patient properly and do some investigations, some routine investigations, and like complete blood count, CRP, creatinine, electrolytes, and some specific investigations to detect pancreatitis, such as serum lipase, serum amylase, lactose dehydrogenase enzymes, and some biochemical markers like blood sugar, serum calcium, etc. And then we can go for imaging, like CT scan, ultrasonogram, CT scan of the abdomen with special attention to the metabolic system. Okay. Is there any other investigations you would want to do? Ultrasonogram? Yes, we can do MRCP. Yeah. Okay. And then what do you think if this lady has pancreatitis, so she has a raised amylase of 900 and the CT suggests that there are some inflammatory stranding around the pancreas. So what would you like work her up for? Firstly, Cause-wise. I'll have to, sorry, I didn't get the question. Can you please come again? So this lady has a raised amylase and the Yes, CT can suggest that it's pancreatitis. And then yes. how will you proceed to treat her and then find out the cause of it?
The pancreatitis should be treated in the acute pancreatitis according to severity should be treated in the HDU. First, to put the patient on nothing by mouth and NG tube if needed. Then we'll go for fluids and some analgesics like pethidine should be avoided and morphine should be given. And then we will arrange ERCP. So and MRCP or ERCP according to the reason. So management of pancreatitis is mostly focused on pain management, fluid Yes, management, yes, and yes. nutrition management. So you have done all that. So nutrition wise, we can either let her eat something Yes. clinically well and able to tolerate, or otherwise we can give NG feed, NJ feed, or TPN, whatever she needs. And then fluid, keep her hydrated and monitor the urine output, and then pain management according to WHO ladder system, right? And Yes, then yes. we find out the cause. So you said we will do ultrasound scan to find out if she's got gallstones, because she has a family history of gallstone. And then if she has got a CBD stone or something, she may need a ERCP and sphincterotomy or stenting plus minus, yeah. Yeah. And then if Yes. she's an occasional drinker, so if you don't find a gallstone, then either you could say it might be alcohol related, or can do some triglycerides and some HDL, LDL, all these things to see the rare causes. Yeah, is there any specific scoring system you would want to do to assess the severity, see if she needs to go to ITU or? Yes, we can use Glasgow or Ransom's criteria, or we can also use Bathurst CT scan system or Apache as well. Yeah, good. So I think that's it. I think that's helpful for the examinees. এটা জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য যে কিরকম হয়। এখন এটার মধ্যে যদি আমি নিকপিক করি, তাহলে আমি হয়তো খুঁটে খুঁটে আর কিছু পয়েন্ট বের করতে পারবো, যেটা হয়তো যায় যে যেমন ও অ্যালার্জির কথা জিজ্ঞেস করতে পারতো, বাট এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিসের সাথে এসেই যায় যে আপনি যখন একটা মেডিকেশন প্রেসক্রাইব করতে যাবেন, আপনার ওদেরকে জিজ্ঞেস করতেই হবে যে পেশেন্টের কোনো অ্যালার্জি আছে কিনা এন্ড অল দ্যাট। বাট দেন এগেইন এই হিস্ট্রি আমিও যদি নেই, আমিও হয়তো এরকম এক দুটা পয়েন্ট মিস করবো। সো ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, and then question answer গুলো কিন্তু খুব বেসিক, যে কি মনে হয়, সামারাইজ, প্রভিশনাল ডায়াগনোসিস কি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি, ইনভেস্টিগেশন কি, ম্যানেজমেন্ট কি, এন্ড এগুলা সব আমাদের মেডিকেলের ফাইনাল ইয়ারের পড়া। সো এটা। আর একটা জিনিস MRCS এর, আমি জানি আমার এক্সাম পাশের এক্সপেরিয়েন্স 6 বছর পুরাতন, তারপরও আমি একটা টিপ যেটা আমি নিজে ফলো করতাম, যে প্যাথোলজিতে মনে হয় আমরা অনেকগুলা ক্যান্সার পড়ি। তো আমি যেটা করছিলাম, একটা খাতার মধ্যে একটা ফ্লো চার্ট টাইপের করে পুরা বডির যত রকম ক্যান্সার আছে সবগুলা ক্যান্সার, বিশেষ করে আপনার জিআই ট্র্যাক্ট রিলেটেড যে ক্যান্সার গুলা, ওই ক্যান্সার গুলার কি সিমটম নিয়ে প্রেজেন্ট করে বা কি ধরনের স্ক্রিনিং প্রোগ্রাম, তারপরে ওইটার প্যাথোলজি রিলেটেড যে কোশ্চেন গুলা সব একটা পেজে আনার জন্য, যাতে করে আমার সব একসাথে মাথায় থাকে, যে একদম ইসোফেগাস থেকে শুরু করে কোলোরেক্টাল ক্যান্সার পর্যন্ত, এইচপিভি ক্যান্সার সবকিছু। আর রিসেন্ট নাইস গাইডলাইন কি বলে তাদের ম্যানেজমেন্ট সম্পর্কে, হ্যাঁ, যে কখন সার্জারি, কখন প্যালিয়েশন, কখন কেমোথেরাপি, রেডিওথেরাপি, এমডিটি অ্যান্ড অল দ্যাট। এইটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে হিস্ট্রি আর এক্সামিনেশন একটু কোরিলেট করে পড়া। যেমন এখন আমরা আমি আর যেটা প্র্যাকটিস করলাম, এটা হচ্ছে অ্যাবডোমিনাল পেইনের হিস্ট্রি ছিল। তো এর সাথে যদি আমরা অ্যাবডোমিনের এক্সামিনেশনটাও করে ফেলি, তখন কি হয়, জিনিসটা একটা ফুল পিকচার হিসাবে মাথার মধ্যে সেট হয়ে যায়, যে এই হচ্ছে আমার অ্যাবডোমিনের হিস্ট্রি, এই হচ্ছে আমার অ্যাবডোমিনের এক্সামিনেশন, আর এই হচ্ছে আমার ম্যানেজমেন্ট প্ল্যান। এবং ওইটার সাথে আপনি চাইলে ওই প্যানক্রিয়াটাইটিস রিলেটেড যে ক্রিটিক্যাল কেয়ারে একটা টপিক আছে, ওইটাও পড়ে ফেলতে পারেন। মানে এটা হচ্ছে কি, জাস্ট পুরা জিনিসটাকে একসাথে আনলে আপনার কিন্তু নিজের বেসিক বিল্ড আপেও কিন্তু এটা অনেক হেল্পফুল হয়। কারণ আপনি যখন একটা মেডিকেলে কাজ করতে যাবেন বাংলাদেশে, আপনি প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট পাবেন, তাই না? তো আপনার তখন পুরো জিনিসটা মাথায় থাকবে, যে এটার রিলেটেড থিওরি কি কি আছে, হিস্ট্রি কিভাবে নিতে হবে, এক্সামিনেশন কিভাবে করতে হবে, ম্যানেজ কিভাবে করতে হবে, অল দ্যাট। সো বেসিক্যালি MRCS এর ফোকাসটা হচ্ছে কি, আপনাকে একটা অর্গানাইজড একটা মানে স্কিল দেওয়া, একটা নলেজ দেওয়া। তো এই অ্যাডভান্টেজটা MRCS এর কাছ থেকে নিতে হবে। ইটস জাস্ট নট এ স্ক্যারি অর এক্সপেন্সিভ এক্সাম। দিন শেষে ইট উইল মেক ইউ আ বেটার ডক্টর। এটা কিন্তু আপনার নলেজ, স্কিল সবকিছুকে অনেক প্রিসাইজ করতে হেল্প করবে। তো আমি বলবো যে যখন আপনারা MRCS এর প্রিপারেশন নিবেন, এই অ্যাডভান্টেজটা কিন্তু MRCS এর কাছ থেকে আপনাদের নিতে হবে। ঠিক আছে?
তো আই থিঙ্ক দ্যাটস অল আই হ্যাভ টু সে। এখন আমার মনে হয় নাহিদা তুমি হুম আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে এবং জায়েদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি আশা করছি যে সামনের দিনগুলোতে জেনেসিস আউটলিয়ার থেকে পার্ট বি তে আমরা অনেক ভালো ভালো মেন্টর আমাদের আছে। জায়েদ ভাই আছেন, তারপর হচ্ছে নসীন আপু আছেন, এছাড়াও নিশার মতো আমাদের আরো অনেক এক্সপার্ট মেন্টর আছে, যারা সামনের দিনগুলোতে আমরা আশা করি আপনাদের কাছ থেকে অনেক ভালো ভালো গাইডলাইন পাবো এমআরসিএস পার্ট বি এর ক্ষেত্রে। এবং শুধু তাই না, নসীন আপু যেহেতু আমাদের সাথে আছেন, আমরা আশা করি যে যারা এই মুহূর্তে এমআরসিএস পার্ট বি কমপ্লিট করেছেন, জবের জন্য চেষ্টা করছেন ইউকে তে, কারণ আমাদের মেইন ভিশন বলি অথবা মিশন বলি, আমাদের টার্গেটটাই থাকে যে ইউকে জব। সো আশা করি ওই দিকটাতে, ওই জায়গাটাতে নসীন আপু সবসময় আমাদের সাথে থাকবেন এবং আমরা নসীন আপুর হেল্প সবসময় পাবো। আমরা নসীন আপুর সাথে কানেক্টেড থাকবো। সেটা নসীন আপু সামনের দিনগুলোতে হয়তো বা আরো আসবেন আমাদেরকে নিয়ে, আপুর এই প্রোগ্রামগুলো নিয়ে, জব রিলেটেড প্রোগ্রামগুলোতে আপুকে আমরা সামনের দিনগুলোতে আরো পাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। নসীন আপুকে আবার অনেক অনেক ধন্যবাদ, জায়েদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমাদেরকেও অনেক ধন্যবাদ। জায়েদ থ্যাংক ইউ, নাহিদা থ্যাংক ইউ, জেনেসিসকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।